সরি 2012, সরি 2012। তো দেখেন এখানে যদি মানি লন্ডারিং এর উপরে যদি আমরা একটু ইতিহাস পড়তে যাই, তাহলে ইতিহাসটা পড়া উচিত মানে দরকার নেই। তবে একটা আইন আসলে আপনি যদি মজা পেতে চান, হ্যাঁ, বা এই আইন থেকে 14তম জুডিশিয়ারিতে এবং 15তম জুডিশিয়ারিতে আমি দুইটা রিটেন মানে দেখেছি, প্রশ্ন দেখেছি, সেখানে বড় বড় করে আসলে উদাহরণ এসেছে। তাহলে আসলে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে যে আসলে মানি লন্ডারিং কি, কিভাবে কি আইনে কোন কোন অপরাধকে তারা আসলে অপরাধ বলে স্বীকৃতি দিয়েছে, সেগুলো তো আমরা আজকে পড়বই। ঠিক মানি লন্ডারিংটা কোথা থেকে আসলো, এর ইতিহাসটা কি, পৃথিবীর ইতিহাসটা কি, এবং বাংলাদেশে কখন থেকে এটা চালু হলো, সেটা আমরা একটু এক নজরে দেখে আসি। দেখেন 1970 সালে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থের অপব্যবহার বা এর প্রতিরোধ করার জন্য প্রথম আইন করে, ঠিক আছে, যার নাম হচ্ছে দ্য ব্যাংক সিক্রেসি অ্যাক্ট 1970। তার মানে হচ্ছে এটা কেন করলো, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা মানে বিশেষ করে প্রচুর টাকা এদিক থেকে ওদিক সরাই ফেলতেছেন, ব্যাংক জানতেছে না, ঠিক আছে। তাহলে এখানে একটা তাদের উপর মানে মার্কিন নাগরিকদের উপর একটা বাধ্যবাধকতা আরোপ করতেছে এই আইনের মাধ্যমে। কিভাবে কিভাবে বাধ্যবাধকতা, মানে তাদের জন্য মুদ্রার মান এবং বৈদেশিক লেনদেন কিভাবে করতেছে সেটা যেন জানে। এবং এই আইনে বলা হচ্ছে যে $10,000 বেশি যদি কেউ লেনদেন করে থাকে, তা আসলে কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে। মানে যে $10,000 বেশি কোনো লেনদেন যদি কেউ করে, অবশ্যই সেটা কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে, যেন ব্যাংক জানতে পারে যে টাকাটা আপনি কাকে দিচ্ছেন, কেন দিচ্ছেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, এরপরে দেখেন যে 1972 থেকে 1974 সময়কালীন মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট নিক্সন, উনি নির্বাচনে জিততে ডেমোক্রেটদের অফিসে আড়ি পাতার একটা যন্ত্র বসিয়েছিল, যেটাকে অনেকে আপনারা জানেন, সেটাকে ওয়াটার গেট স্ক্যান্ডাল নামে পরিচিত আছে। এবং এটাতে আসলে উনি বিপুল পরিমাণে অর্থ লেনদেন করছেন, ইনভেস্টমেন্ট করছেন। এবং এই জিনিসটা ইতিহাসে প্রথম মানি লন্ডারিং হিসেবে খ্যাতি পায়। তার মানে হচ্ছে একটা অবৈধ জিনিস করতেছেন আপনি, আড়ি পাতার যন্ত্র কেন করতেছেন, সে আসলে তার ইন্টেনশনটা ইল মোটিভ ছিল নির্বাচনে জেতার জন্য। এবং সেখান থেকে সেটার নাম আসলো ওয়াটার গেট স্ক্যান্ডাল। এবং এরপরে এর পরিপ্রেক্ষিতে কিন্তু প্রেসিডেন্ট নিক্সনকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। কেমন, এরপরে এই এই 1974 এর পরে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করলো যে না, এটা তো আসলে আইন একটা করা দরকার। পরবর্তীতে তারা প্রথম পৃথিবীর ইতিহাসে 1986-এ মার্কিন যুক্তরাষ্ট্র মানি লন্ডারিং কন্ট্রোল অ্যাক্ট 1986 এই আইনটা প্রণয়ন করে। এবং এর মাধ্যমে অবৈধ অর্থ লুকানো এবং একে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। তো তার মানে হচ্ছে আপনার যেটা অবৈধ অর্থ, সেটা যদি আপনি লুকান বা প্রকাশ না করেন, সেটাকে আসলে অপরাধ হিসেবে বিবেচনা করেন। এরপরে যদি আমরা দেখি, আমরা জানি 1/11-র কথা, মানে টুইন টাওয়ার হামলার কথা, সেখানেও কিন্তু অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রের পাসপোর্ট ব্যবহার করে সন্ত্রাসী কাজে অর্থায়নকে আসলে যুক্তরাষ্ট্র সেখানে মানি লন্ডারিং হিসাবে স্বীকৃতি দেয়। তো সন্ত্রাসী কাজেও যদি আপনি অর্থায়ন করে থাকেন, সেটাকেও তারা আসলে মানি লন্ডারিং হিসাবে স্বীকৃতি দেয়। এবং এই 2001-এর পরে যুক্তরাষ্ট্র এবং নিতে চায়, তারা আসলে সারা বিশ্বের সকল দেশকে জোর দিতে থাকে যে তোমরাও মানি লন্ডারিং এর উপর একটা আইন করো। তার ধারাবাহিকতায় কিন্তু প্রথম বাংলাদেশে 2002 সালে আসলে আইন প্রণয়ন হয়। তাহলে আজকে আমরা দেখলাম 2012 সালের আইন। তাহলে আমাদের এই আইনের ইতিহাসটা দেখেন। ইতিহাসটা ছিল যে পূর্বে আমাদের আইন ছিল, প্রথম যেটা আইন ছিল সেটা হচ্ছে 2002 সালের আইন। কেমন, সেটা ছিল প্রথম 2002 সালের আইন, সেটা যা পরবর্তীতে বাতিল হয়ে যায়। আপনার 2008 সালে পরবর্তীতে অধ্যাদেশ জারি হয়, যাও পরবর্তীতে বাতিল হয়ে যায়। এবং প্রথম কমপ্লিট আইন হয় 2009-এ। হ্যাঁ, এবং সেটাও কিন্তু পরবর্তীতে বিভিন্ন খুঁত থাকার কারণে বাতিল হয়। এবং পরবর্তীতে 2012-তে আসলে অর্ডিন্যান্স আকারে যেটা হয় আইন, সেটা পরবর্তীতে আপনার আইনে রূপান্তরিত হয়।
তাহলে অর্ডিন্যান্স কিভাবে আইনে রূপান্তরিত হয় সেটাও আপনারা জানেন, এবং সেটা যে এই অধ্যাদেশকে যে রহিত করা হয়েছে সেটাও আইনের 31 ধারায় বর্ণিত আছে। কেমন? তাহলে দেখেন, আমরা যদি এক নজরে বলতে চাই তাহলে এই আইনের ধারা পড়বো আমরা 31টি। সংশোধন হয়েছে একবারই, 2015 সালে সংশোধনে এসেছে, এবং এটার একটা বিধিমালা আছে, হ্যাঁ, রুলস আছে, সেটা হচ্ছে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা 2019। বিধিমালাটাও ইম্পর্টেন্ট, কারণ প্রশ্ন ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে বিধিমালা থেকেও আসতেছে। কেমন? আচ্ছা, এরপরে দেখেন, আমরা যদি সেকশনে চলে যাই তাহলে প্রথমে যেটা দেখতেছি আমরা 2 এর কতে, সেটা বলতেছে অর্থ বা সম্পত্তি পাচার। এটার আসলে ডেফিনেশন কি হতে পারে? তাহলে আমরা যদি দেখি, দেখেন বলতেছে দেশে বিদ্যমান আইনের ব্যত্যয় ঘটিয়ে দেশের বাহিরে অর্থ বা সম্পত্তি প্রেরণ বা রক্ষণ। তাহলে বিদ্যমান আইনের ব্যত্যয় মানে তো আপনারা জানেন, আমরা দুর্নীতি দমন আইন পড়েছি, কেমন? তাহলে সেখানে আমরা অনেকটা জিনিস পড়েছি যে দুর্নীতিকে, সেখানে কি কি জিনিস দুর্নীতি বলে আখ্যায়িত করা হয়েছে। তারপরে যদি আমরা দ্বিতীয়ত দেখি, যেটা নিয়ে আসলে প্রশ্ন এসেছে 15তম বিজিএস, আমি আপনাদেরকে ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে 2টা প্রশ্ন দেখাতে। সেটা বলতেছে কি, দেশের বাহিরে যে অর্থ বা সম্পত্তিতে বাংলাদেশের স্বার্থ রয়েছে, যাহা বাংলাদেশে আনায়নের যোগ্য ছিল, তাহা বাংলাদেশ আনায়ন থেকে বিরত থাকা। তার মানে হচ্ছে দেশের বাহিরে এমন একটা সম্পত্তি যেটা আসলে মূলত বাংলাদেশের সম্পত্তি, এবং যেটা বাংলাদেশে আনার সুযোগ ছিল, কিন্তু কেউ আসলে সেই সুযোগটা গ্রহণ করেনি, তখন আমরা কি বলবো? সে অর্থ বা সম্পত্তি পাচার করেছে। এরপরে যদি আমরা বলি যে বিদেশ থেকে প্রকৃত পাওনা দেশে আনায়ন না করা, বা বিদেশে প্রকৃত দেনার অতিরিক্ত পরিশোধ করা। এখন আপনাদেরকে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বলি জিনিসটা আসলে কেমন, সেটা হচ্ছে কি, ধরেন কোন একজন ব্যক্তি আচ্ছা, ধরেন কোন একজন ব্যক্তি সে কি করতেছে, বিদেশ থেকে আপনার ধরেন সয়াবিন তেল আমদানি করবে, কেমন? তাহলে ধরেন সে 1000 মেট্রিক টন সয়াবিন তেল আমদানি করবে। তাহলে 1000 মেট্রিক টন সয়াবিন তেলের বাজার মূল্য ধরেন $10,000। কিন্তু সে কি করলো, $10,000 মানে সে দেখালো, কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে সে কি তেল আনলো? গাড়িতে যেটা লুব্রিকেন্ট ইউজ করে আরো যেটা দামি সেই তেল আনলো। তার মানে হচ্ছে কি করলো সে, যে প্রকৃত যেটা পাওনা সরকার পাওয়ার কথা, প্রকৃত ট্যাক্স, এই জিনিসটাকে সে ফাঁকি দিল। হ্যাঁ, আবার একটা হতে পারে কম জিনিস এনে সে বিদেশে বেশি টাকা পাচার করে ফেলে, কম মূল্যমানের জিনিস এনেছে, বেশি দাম দেখিয়েছে। সয়াবিন তেলের মূল্য ধরেন $5,000, 1000 টন, সে পাঠিয়েছে $10,000, তাহলে $5,000 কিন্তু সে বিদেশে পাচার করে দিল। এমন, এইটাকে আমরা বলতেছি সম্পত্তি বা অর্থ পাচার। তাহলে আমরা আসলে এই সব জিনিস নিয়ে আসলে মানি লন্ডারিং এই আইনটা কি ডিল হবে। স্যার এটা কি ওই যে অনেকটা ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এর যে ব্যাপারটা, এটার সাথে মিলানো যায় কিনা স্যার? হ্যাঁ হ্যাঁ, সেটা এরকমই, অনেকটা তো এরকম। ভাইয়া এই প্রপার্টিটা কি গভর্নমেন্টের হতে হবে এমন কিছু, মানে না 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 গভর্নমেন্ট পাবে? না, আমি তো কোনো গভর্নমেন্টের কোনো কিছু বলতেছি না আপু। আপনি আপনার টাকাই করতেছেন, হ্যাঁ, আপনার টাকায় আপনি কি করলেন, যেটার মূল্য $5,000, সেই জিনিসটাকে আপনি $10,000 দিয়ে কিনলেন। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আপনি আসলে বিদেশে টাকা পাচার করতে চাচ্ছেন। আপনি তো একটা চ্যানেল ইউজ করবেন, কি চ্যানেল ইউজ করবেন? আপনি এই চ্যানেল ইউজ করতে পারেন। তার মানে হচ্ছে বিদেশে প্রকৃত দেনার অতিরিক্ত আপনি পরিশোধ করতেছেন। ওরে কি করতেছেন, আপনি টাকাটা লিগাল ওয়েতে পাঠিয়ে দিচ্ছেন, আপনি দেখাচ্ছেন যে আমি পাঠিয়ে দিয়েছি, কিন্তু পরবর্তীতে ধরা পড়লো যে এই জিনিসের মূল্য তো এত না।
কিন্তু ভাইয়া যখনই হচ্ছে বেশি দামের কথা ওখানে উল্লেখ করে তখন এখানে ট্যাক্সের একটা ব্যাপার থাকে না, উনি যত টাকার ট্যাক্স দেখা মানে হিসাব দেখাবেন তত টাকার উপরেই তো ওনাকে ট্যাক্স দেখাতে হয়, এক্ষেত্রে ওনাকে তো বেশি মানে ট্যাক্স এখন পেমেন্ট এখানে করতে হবে আমি এরকম। কিন্তু প্রথমে বললাম আছে, সেটা হচ্ছে যে সে ধরেন যে ট্যাক্সটা দিবে, তার ট্যাক্স তো মূল্য বিষয় না, ট্যাক্স আর কত টাকা আসবে, কিন্তু তার মুখ্য বিষয় হচ্ছে টাকা পাচার। বুঝতে পারছেন? হ্যাঁ, সরকারকে জি সে ভাইয়া বুঝতে পারছি। বুঝতে পারছেন, ট্যাক্স অনেকে, আমি প্রথম যে উদাহরণটা দিলাম আপনাকে, এটা হচ্ছে যে এক এক জিনিস এনে আরেক জিনিস আনলো, মানে সয়াবিন তেলের পরিবর্তে সে কি আনতেছে, ধরেন গাড়িতে যে তেলগুলো লুব্রিকেন্ট ইউজ করা হয় সেগুলো আনছে, তাহলে কিন্তু সরকারকে সে ট্যাক্স ফাঁকি দিচ্ছে। হ্যাঁ, এক মূল্যের কথা বলে আরেক জিনিস এনেছে, প্রকৃত পাওনা আসলে সে গভর্নমেন্টকে সে বলে নেই। এটা একটা বিষয়। এখন দেখেন আপনাদের আস্তে আস্তে ক্লিয়ার হবে আমরা যখন মানি লন্ডারিং এর ডেফিনেশন করবো। দেখেন এই ডেফিনেশনটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকেই আসলে প্রশ্নগুলো ইদানিং আসতেছে, এবং আপনি কি এটা পুরো আইন থেকে আস্তে যত উদাহরণ করবেন তত তত আপনি বুঝতে পারবেন। দেখেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 2-4 মানি লন্ডারিং এর ডেফিনেশন দেয়া আছে। সেখানে কি বলতেছে, প্রথম যেটা বলতেছে যে নিম্নবর্ণিত উদ্দেশ্যে অপরাধের সাথে সম্পৃক্ত সম্পত্তি জ্ঞাত সাধে, তার মানে হচ্ছে জানা সত্ত্বেও স্থানান্তর, রূপান্তর বা হস্তান্তর, তিনটাই হতে পারে। কেমন? তাহলে সে কি করলো, সেগুলাকে কি হবে, অপরাধলব্ধ আয়ের অবৈধ প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা, নিয়ন্ত্রণ, গোপন বা ছদ্মবেশ করা, যে কোনো কিছু হতে পারে। এবং অপরাধের সাথে সম্পৃক্ত সম্পত্তি সে কি করেছে, সম্পৃক্ত অপরাধ সংগঠনে জড়িত কোনো ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণ হইতে রক্ষার উদ্দেশ্যে সহায়তা করে। এখনই যে বললাম আমি একটা সম্পৃক্ত অপরাধ, এটার আসলে একটা আবার ডেফিনেশন আছে। এটা কোথায়? এই যে ধরেন দেখেন এখানে সম্পৃক্ত অপরাধের কথা বলা আছে 2-7। সেখানে কি বলা আছে, এখানে আপনার আমাদের মানি লন্ডারিং আইনে 28 ধরনের অপরাধকে বলেছে সম্পৃক্ত অপরাধ। হ্যাঁ, এবং এখানে দেখেন আমি প্রথমে এটা পড়াচ্ছি কেন, এটা আপনাকে বুঝতে হবে, কারণ এখানে কয়েকবার আসবে মানি লন্ডারিং। সম্পৃক্ত অপরাধ বলতে বলতে বোঝাচ্ছে যাহা দেশে বা দেশের বাহিরে নিম্মুক্ত অপরাধ সংগঠনের মাধ্যমে অর্জিত কোনো অর্থ। তার মানে হচ্ছে দেশে আপনি দুর্নীতি করে কোনো অর্থ অর্জিত করেছেন, সেটা সম্পৃক্ত অপরাধ। বুঝতে পারছেন? বা সম্পদ লন্ডারিং করা বা করার চেষ্টা করা, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 2-7 অনুযায়ী উল্লেখ আছে। মানে হচ্ছে এই যে নিম্নত 28 ধরনের অপরাধকে বলতেছে, তাহলে আপনি সেটা দেশে বা দেশের বাহিরে এই অপরাধগুলোর সংগঠনের মাধ্যমে যদি আপনি অর্থ উপার্জন করে থাকেন, আপনি চাঁদাবাজি করে কোনো অর্থ উপার্জন করলেন, হ্যাঁ, সেই অর্থটা কি? সেই অর্থটা হচ্ছে সম্পৃক্ত অপরাধ করে আপনি সেই অর্থটা অর্জন করেছেন, সেটা বোঝাচ্ছে। তাহলে দেখেন এখানে বেশি কিছু বললাম না, ধরেন যেটাই হোক না কেন, ঘুষ, দুর্নীতি, যা মুদ্রা জাল, দলিল দস্তাবেজ জাল, চাঁদাবাজি, প্রতারণা, অবৈধ অস্ত্র ব্যবসা, যত সব আছে সমস্ত অপরাধই মোটামুটি চলে আসছে এখানে। এবার আমরা ডেফিনেশনেই যাই। তাহলে এই যে আমরা বললাম 2 সম্পৃক্ত অপরাধ সংগঠনে জড়িত কোনো ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণ হতে রক্ষার উদ্দেশ্যে সহায়তা করে। এখন যে চাঁদাবাজ করেছে, চাঁদাবাজির মাধ্যমে যে অর্থ উপার্জন করেছে, তার বিরুদ্ধে যেন আইনত ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাকে রক্ষার উদ্দেশ্যে আপনি সহায়তা করতেছেন, ঠিক না? সহায়তা করতেছেন যে কোনো ভাবে হোক, তাইলে আপনি কি করেছেন, মানি লন্ডারিং করছেন। এরপরে যদি আমরা বলি, দেখেন 15 বিজে সেখানে প্রশ্ন আসছে যে বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি নিয়ম বহির্ভূত ভাবে বিদেশে পাচার করে। তাহলে এটার আমরা পড়বো প্রশ্ন, তবে প্রথম প্রাথমিকভাবে বলে রাখি যে বলতেছে দেখেন বৈধ বা অবৈধ উপায়ে অর্জিত অর্থ বা সম্পত্তি নিয়ম বহির্ভূত কিনা। আপনি বৈধ উপায়ে অর্থ উপার্জন করেছেন, আপনার টাকাটা হালাল, কিন্তু আপনি নিয়ম বহির্ভূত ভাবে বিদেশে প্রচার করেছেন। যেই বৈধ চ্যানেল আছে, ব্যাংকিং চ্যানেল বলেন বা অন্যান্য যেসব চ্যানেল বৈধ আছে, সেগুলোর মাধ্যমে আপনি টাকাটা না পাঠিয়ে আপনি অবৈধ উপায় অবলম্বন করেছেন, কিন্তু আপনার টাকাটা কিন্তু বৈধ। আর অবৈধ জিনিস তো আসলে বলার কিছু নেই।
পাঠাতেই পারে। এরপরে যদি আমরা আসি দেখে নিতে যে জ্ঞাতসারে অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন আড়াল করাবার উদ্দেশ্যে হস্তান্তর, বিদেশে প্রেরণ বা বিদেশ হইতে বাংলাদেশে প্রেরণ বা আনায়ন। তার মানে হচ্ছে যেটা অপরাধলব্ধ অর্থ সেটা আপনি জেনে শুনে অর্থের উৎস গোপন করেছেন এবং বা আড়াল করার উদ্দেশ্যে সেটা হস্তান্তর করেছেন, বিদেশে প্রেরণ করেছেন, বাংলাদেশে আনায়ন করেছেন বা প্রেরণ করেছেন, সেটাও মানি লন্ডারিং হিসেবে বিবেচিত হবে। এরপরে দেখেন যদি আমরা বলি যে কোনো আর্থিক লেনদেন এইরকম ভাবে সম্পন্ন করা বা সম্পন্ন করার চেষ্টা করা যাহাতে এই আইনের অধীন উহার রিপোর্ট করার প্রয়োজন হইবে না। তার মানে হচ্ছে সে এমন কোন আর্থিক লেনদেন সম্পন্ন করছে বা সেটা অ্যাটেম্পট হতে পারে যাহা এই আইনের অধীনে যে সকল জিনিসকে রিপোর্ট করতে বলা হচ্ছে সেই সকল রিপোর্টের বাহিরের জিনিস। হ্যাঁ, তার মানে হচ্ছে বিদেশে একটা জিনিস আপনি পাঠাচ্ছেন, এলসি খুলতেছেন, ব্যাংকে জানাচ্ছেন, হ্যাঁ, কিন্তু পরবর্তীতে ওই টাকাটা ফেরত আসলো। হ্যাঁ, এখন এই জিনিসটা কি ব্যাংকে জানানোর দরকার আছে কিনা, বা হ্যাঁ জানাইছেন আপনি ব্যাংকে কিন্তু ওই টাকাটা আপনি আবার প্রপার চ্যানেলে জমা দেন নাই, ওই টাকা দিয়ে কি করে ফেলেছেন আপনি? আপনার স্ত্রীর জন্য একটা ফ্ল্যাট কিনে ফেলেছেন। এটা যেটা আসলে রিপোর্ট করার আসলে প্রয়োজন হয় না, এরকম জিনিসও যেটা হিডেন থেকে যায় সেরকম জিনিসও মানি লন্ডারিং এর আওতাভুক্ত হতে পারে। এরপরে যদি আমরা বলি সম্পৃক্ত অপরাধ, যেগুলো আমরা ওই যে 28 ধরনের অপরাধ বললাম, সংগঠনে প্ররোচিত করা বা সহায়তা করার অভিপ্রায়ে কোনো বৈধ বা অবৈধ সম্পত্তির রূপান্তর বা হস্তান্তর বা হস্তান্তর করা, যেটাই হোক না কেন সেটাকে বলবো আমরা মানি লন্ডারিং। এরপরে যেটা বলতেছে সম্পৃক্ত অপরাধ হইতে অর্জিত জানা সত্ত্বেও, তার মানে চাঁদাবাজির মাধ্যমে, প্রতারণার মাধ্যমে কোনো সম্পত্তি অর্জন করা হয়েছে, এটা জানা সত্ত্বেও ওই সম্পত্তির কেউ যদি দখল গ্রহণ করে, দখল নেয়, সম্পত্তি গ্রহণ করে অথবা ভোগ করে, যেটাই করুক না কেন সেটা আসলে মানি লন্ডারিং করেছে। তারপরে কথা হচ্ছে কি, এরূপ কোনো কার্য করা যাহার দ্বারা অপরাধলব্ধ আয়ের অবৈধ উৎস গোপন বা আড়াল করা হয়, তার মানে তার কার্যের মাধ্যমে তার অবৈধ উৎস বা অর্থের অবৈধ উৎস গোপন করা হয়। তারপরে যদি শেষ শেষ দেখি আমরা, সেটা বলতেছে উপরে বর্ণিত যে কোনো অপরাধ সংগঠনে অংশগ্রহণ, সম্পৃক্ত থাকা বা অপরাধ সংগঠনের ষড়যন্ত্র করা, তার মানে হচ্ছে কনস্পিরেসি বলতে পারি, অ্যাটেম্প্ট বলতে পারি, আমরা অ্যাবেটমেন্ট বলতে পারি, ঠিক আছে, পরামর্শ, যেটাই করুক না কেন সবাই আসলে মানি লন্ডারিং এর সাথে জড়িত বলে গণ্য হবে। এরপরে দেখেন আমরা যে আইনের যেটা ডেফিনেশন ক্লজ, সেখানে 2 এর বতে বলতেছে যে রিপোর্ট প্রদানকারী সংস্থা থাকবে। তাহলে রিপোর্ট প্রদানকারী সংস্থা বলতে এখানে আবার কিছু কিছু সংস্থাকে আলাদা করছে, যেমন ব্যাংকে বলছে কারা কারা রিপোর্ট দিবে। আপনি তো একটা বীমা প্রতিষ্ঠানেও টাকা রাখতে পারেন, হ্যাঁ, সেখান থেকে আপনি একটা অবৈধ চ্যানেলে টাকা পাঠাচ্ছেন, তাহলে সেই বীমাকারী প্রতিষ্ঠান রিপোর্ট প্রদান করবে, কাকে করবে? যে কোনো সরকার যাকে নির্ধারণ করে, সরকার যদি বলে বাংলাদেশ ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে, সরকার বলে যদি বলে অন্য কোনো সংস্থাকে করবে, তাহলে অন্য কোনো সংস্থাকে করবে। এই কারণে তাহলে রিপোর্টটা আসলে প্রদান কাদের জন্য বাধ্যতামূলক, এটাকে একটা ক্লাসিফাই করেছে। তাহলে দেখেন এখানে এসে বলতেছে সবকিছু চলে আসলে, মানি চেঞ্জার বলেন, অর্থ বা অর্থমূল্যে প্রেরণকারী স্থানান্তরকারী কোনো প্রতিষ্ঠান, বাংলাদেশের ব্যাংকের অনুমোদনকারী, অনুমতিক্রমে ব্যাংক পরিচালনাকারী অন্য কোনো প্রতিষ্ঠান, তারপরে আপনার অলাভজনক প্রতিষ্ঠানে চলে আসছে, বেসরকারি উন্নয়ন সংস্থাও চলে আসছে, সমবায় সমিতি, রিয়েল এস্টেট, এবং একই সাথে দেখেন আইনজীবী, নোটারি, অন্যান্য আইন পেশাজীবী, অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। এবং লাস্ট অফ অল যেটা বলতেছে সময়ে সময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক সরকারের অনুমোদন ক্রমে যেগুলো আসলে ঘোষণা দেয় সেই রকম যে কোনো প্রতিষ্ঠান, তারা হচ্ছে, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো রিপোর্ট প্রদানকারী সংস্থা। পরবর্তীতে আমরা আসবো রিপোর্ট প্রদানকারী সংস্থা যদি রিপোর্ট না করে তাহলে তাদের আসলে অপরাধ হবে কিনা সেটা আমরা একটু পরে পড়ব। এরপরে তো সম্পৃক্ত অপরাধ বলতে কি কি বুঝায় সেগুলো তো আমরা দেখলাম, 28 ধরনের সম্পৃক্ত অপরাধ আছে।
আচ্ছা, এরপরে দেখেন এখানে তদন্তকারী সংস্থা যদি বলি আমরা, প্রথমে বলতেছে যে ধারা 2 ফতে বলা আছে তদন্তকারী সংস্থার নাম বলা আছে। তাহলে এখানে বলতেছে যে এই যে সম্পৃক্ত অপরাধ যেগুলো আমরা পড়লাম 28 ধরনের অপরাধ, তদন্তের ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনে উল্লেখিত তদন্তকারী সংস্থা তদন্ত করবে। তবে এখানে কিছু এক্সেপশন আছে। এক্সেপশনটা কি বলতেছে, যদি পুলিশ তদন্ত করে সম্পৃক্ত অপরাধে, তবে অবশ্যই পুলিশের সিআইডি তদন্ত করবে, মানে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট যেটা আছে সিআইডি, সেটা তদন্ত করবে। আর সরকারের সহিত পরামর্শক্রমে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যেটাকে সংক্ষেপে BIFU বলে, কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো তদন্তকারী সংস্থাও তদন্ত করতে পারে। এবং একই সাথে বিধিমালা আছে আমাদের এই আইনের, আমরা বলেছি 2015 সালে বিধিমালা হয়েছে। বিধিমালার 2 বলা আছে যে প্যারালাল ইনভেস্টিগেশন হতে পারে। তার মানে হচ্ছে সিআইডি তদন্ত করতেছে, একই সাথে BFIও করতে পারে, একই সাথে বাংলাদেশ ব্যাংকের অন্য কোনো সংস্থাও তদন্ত করতে পারে। অসুবিধা, এটাকে বলতেছে প্যারালাল ইনভেস্টিগেশন, একই সাথে কয়েকটা সংস্থা তদন্ত করা। কারণ একজন দেখবে টেকনিক্যাল ইস্যু, হ্যাঁ, আরেকজন দেখবে আসলে ব্যাংকিং ইস্যু, বুঝছেন না? তাহলে এখানে যুগপৎ তদন্তর সুযোগ আছে, প্যারালাল ইনভেস্টিগেশনের সুযোগ রয়েছে। স্যার এটা বিএফআইইউ না? হ্যাঁ, ও আচ্ছা, BIFU বলতেছি না আমি, BFIU। হ্যাঁ, রাইট, লেখছি মনে হয়। BFIU বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। জি, BFIU। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন যদি আমরা মানি লন্ডারিং যেটা পড়লাম আমরা ডেফিনিশন, সেটাকে বলতেছে মানি লন্ডারিং একটি অপরাধ বলে গণ্য হবে। তাহলে এটা একটা স্পেশাল ল, এবং স্পেশাল ল বলে দিল যে মানি লন্ডারিং আসলে অপরাধ। এবং কি বললো আরো, যে কোনো ব্যক্তি যদি মানি লন্ডারিং করে, মানে যেটা আমরা পড়লাম সেরকম যদি মানি লন্ডারিং অপরাধ করে, অথবা সে যদি চেষ্টা করে, সহায়তা করে, অথবা ষড়যন্ত্র করে, তার মানে হচ্ছে তার অ্যাটেম্প থাকে, অ্যাবেটমেন্ট থাকে, অথবা কনস্পাইরেসি থাকে, তিনি এখন অনূন্য 4 বছর, মানে সর্বনিম্ন 4 বছর, সর্বোচ্চ 12 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন। এবং ইহার অতিরিক্ত, ইন এডিশন, অপরাধের সাথে সংশ্লিষ্ট সম্পত্তির দ্বিগুণ মূল্যের সমপরিমাণ, তার মানে হচ্ছে সে যদি 10 কোটি টাকার মানি লন্ডারিং করে থাকে, তাহলে 20 কোটি টাকা বা 10 লক্ষ টাকা পর্যন্ত, মানে যেটা আবার অধিক হয়। দেখেন আইনে কিন্তু এরকম আমরা পেনাল কোডে কিন্তু পড়িনি। হ্যাঁ, এখন যদি হয় 9 লাখ টাকা, মানে 9 লাখ টাকা ধরেন একটা অপরাধ করলো সে 4 লাখ টাকা, 4 দুগুণে 8, তাহলে কয় লাখ টাকা হবে জরিমানা? বলতেছে যে অধিক, তাহলে 10 লাখ টাকা হবে। ঠিক আছে, এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন তিনি। তবে শর্ত থাকে যে কি, আদালত কর্তৃক ধার্যকৃত সময় সেবার মধ্যে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে, তাহলে আমরা সবসময় প্যানাল কোড যখন পড়েছি আমরা, তখন আমরা কি দেখেছি? জরিমানা, অথবা আমরা বোধ দেখেছি 2 ইয়ার্স এন্ড ফাইন, অথবা অর ফাইন, অর বোধ দেখেছি, বোধ। তাহলে বোধ কখন দেয়া যাবে? অথবা ধরেন জরিমানা দিল, এন্ড দিল, জরিমানা অনাদায়ে কি দেয়া যাবে সেটা আমরা পড়েছি প্যানাল কোড। জরিমানা অনাদায়ে যখন হবে, তাহলে আমাদের এখানে একটা সময় দিতে হবে, ওনাকে জরিমানা পরিশোধের জন্য আগামী এত তারিখের মধ্যে নির্দেশ প্রদান করা হবে। উনি যদি ব্যর্থ হয়, তখন আদালত অর্থদণ্ডের পরিমাণ বিবেচনা অতিরিক্ত কারাদণ্ডে দণ্ডিত করার আদেশ দিবেন, সাথে সাথে দিবেন, ওনাকে একটা সময় দিবেন। কেমন? সময় দেওয়ার পরে উনি যদি না পারেন, তখন এটা দিবেন। এরকম একটা জিনিস আমরা কি সিআরপিসি তে পড়েছি? আরো কি মনে আছে? স্যার ওই যে ধারা 32-এর পরে আমার ঠিক ধারাটা মনে নাই, মানে ওই যে সাজার ক্ষেত্রে মানে জাজদের যে জুরিসডিকশন থাকে ওইখানে এরকম একটা বিষয় আছে। না রে ভাই, আমি এটা শুনে জানতে চাচ্ছি না।
মানে আমি বলতে যাচ্ছি যে সিআরবিসি তে আমরা এরকম বলেছি, এরকম আমি প্রশ্নটা করতেছি, সেটা হচ্ছে শুধুমাত্র ফাইন দিলাম, সেক্ষেত্রে আমি ফাইনটা কিভাবে আদায় করব? কোথায় বলা আছে? প্রসিডিউরটা কোথায় বলা আছে? কত সেকশন? ভাই 35-এ। হ্যাঁ, বলেন ফাতিমা। ভাই মনে হচ্ছিল যে 35-এ এরকম স্যার আছে। 33-এ না, 33-এ না। না রে, আমি জানতে চাচ্ছি প্রসিডিউরটা। শুধুমাত্র ফাইন দিলাম, এই ফাইনটা আমি কিভাবে আদায় করব? কিভাবে আদায় করব বলতেছি আমি। আচ্ছা, আমি আপনাদেরকে সহজ করে দিই, আপনারা 386টা দেখবেন, 386, 387, 388, কেমন? সেখানে এক্সিকিউশনের কথা বলা আছে, ওয়ারেন্ট ফর লেভি অফ ফাইন। হ্যাঁ, এটা একটু দেখে নেবেন আপনারা। আচ্ছা, আপনারা একটু সামনের দিকে যাই, সেটা হচ্ছে দেখেন, তৃতীয়ত যদি আমরা বলি যে আদালত কোনো অর্থদণ্ড বা দণ্ডের অতিরিক্ত হিসেবে যদি দণ্ডিত ব্যক্তির সম্পত্তির রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ প্রদান করতে পারে, যাহা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত, অপরাধের সাথে সম্পৃক্ত বা সংশ্লিষ্ট। আদালত যদি মনে করে উনি মানি লন্ডারিং করে একটা ফ্ল্যাট কিনেছেন, তাহলে আদালত কি করতে পারে? এই অর্থদণ্ড তো দিবেই বা দণ্ড দিলই, দেওয়ার সাথে অতিরিক্ত হিসেবে তার এই ফ্ল্যাটটা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত হবে, এই আদেশও দিতে পারে। এখন কথা হচ্ছে দেখেন, আমি এখানে দুইটা জিনিস মার্কিং করেছি, আপনারা দেখতে পাচ্ছেন তো অবশ্যই। কোনো একটা হচ্ছে কোনো ব্যক্তি, আর একটা হচ্ছে কোনো সত্তা। এটা কিন্তু আপনারা ভুলে গেলে চলবে না। মানি লন্ডারিং এর 4-2 বলা আছে যে সাজাটা, সেটা হচ্ছে ব্যক্তির সাজা। আর মানি লন্ডারিং এর 4-4 যেটা বলা আছে, এটা হচ্ছে কোম্পানির সাজা, মানে কোনো প্রতিষ্ঠানের সাজা। এটা কিন্তু ভুলে ভুলে গেলে সমস্যা হবে। তাহলে দেখেন, কোনো সত্তা মানে হচ্ছে কোনো কোম্পানি হতে পারে, কোনো প্রতিষ্ঠান হতে পারে। সেটা কি করলো, সে যেটাই অপরাধ করুক না কেন, তার সাজা হবে উপধারা 2 এর বিধান অনুসারে ব্যবস্থা করা যাবে। তার মানে হচ্ছে উপধারা 2 এর যে 4 বছর 12 বছর এটা থাকবে, এবং এর সাথে কি হবে, অনন্য মূল্যের দ্বিগুণ অথবা 20 লাখ টাকা। তার মানে যে 10 লাখ টাকা যেটা ছিল, সেটা এখানে এসে 20 লাখ টাকা হয়ে গেছে। এটাই হচ্ছে পার্থক্য, এবং যাহা অধিক হয়। এবং একই সাথে এটার একটা সাবসিকুয়েন্ট একটা অ্যাক্ট আছে, সেটা হচ্ছে ওই যে প্রতিষ্ঠান, ওই যে কোম্পানি, তার প্রতিষ্ঠানের নিবন্ধনও বাতিলযোগ্য হবে। আদালত বলতে পারে এই উক্ত প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিলের সুপারিশ করা হবে। তবে শর্ত থাকে যে যে কোন সত্তা আদালত কর্তৃক ধার্যকৃত সময়সীমার মধ্যে অর্থদণ্ড পরিশোধে যদি ব্যর্থ হয়, আদালত অপরিশোধিত অর্থদণ্ডের পরিমাণ বিবেচনায় সত্তার মালিক, চেয়ারম্যান বা পরিচালক যে নামে অভিহিত হোক না কেন, তাহার বিরুদ্ধে কারাদণ্ড দণ্ডিত করার আদেশ। ওই যে একই জিনিস। এখন কথা হচ্ছে দেখেন, 5-এ এসে একটা কথা বলতেছে, সেটা হচ্ছে সম্পৃক্ত অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত হওয়া মানেই, বা মানি লন্ডারিং এর কারণে অভিযুক্ত যদি কাউকে করতে যাই বা দণ্ড প্রদান করতে চাই, তাকে যে অবশ্যই সম্পৃক্ত অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত হতে হবে, এটা কোনো পূর্ব শর্ত না। মানে কথাটাকে পেঁচিয়ে বললে এটা এরকমই হয়, এমন সোজা ভাবে যদি বলি আমরা। তার মানে হচ্ছে যাকে আমরা মানি লন্ডারিং এর জন্য অভিযুক্ত বা দণ্ড প্রদান করার সিদ্ধান্ত নিয়েছি, তার এটা কোনো পূর্ব শর্ত হবে না তাকে যে সম্পৃক্ত অপরাধে অভিযুক্ত বা দণ্ডিত হতেই হবে। মানে সে চাঁদাবাজি করেই টাকা অর্জন করতে হবে, নট দ্যাট। এটা কোনো পূর্ব শর্ত হবে না। আচ্ছা, এরপরে দেখেন সেকশন 5-এ যদি আমরা বলি যে অবরুদ্ধকরণ বা ক্রোক আদেশ যদি কেউ লঙ্ঘন করে, তো বলতেছে যে কি, কোনো ব্যক্তি আইনের অধীনে কোনো অবরুদ্ধকরণ বা ক্রোক আদেশ লঙ্ঘন করলে তাকে আমরা অনধিক 3 বছরের পর্যন্ত কারাদণ্ড, বা অবরুদ্ধ বা ক্রোককৃত আদেশকৃত সম্পত্তির মূল্যের সমপরিমাণ অর্থদণ্ড, বা উভয় দণ্ডে আমরা তাকে দণ্ডিত করতে পারি। এখন দেখেন, এখানে কিছু কিছু মজার সেকশন আছে। একটা সেকশন হচ্ছে এই সেকশন 6, সেটা কি বলতেছে, তথ্য প্রকাশের দণ্ড। হ্যাঁ, এখন কথা হচ্ছে কিরকম দেখেন, কোন ব্যক্তি অসৎ উদ্দেশ্যে তদন্ত সম্পর্কিত কোনো তথ্য বা প্রাসঙ্গিক কোনো তথ্য কোনো ব্যক্তি, সংস্থা বা সংবাদ মাধ্যমে প্রকাশ করবে না, এটা হচ্ছে সেকশন 6 এর বক্তব্য। কিন্তু এই আইনের অধীনে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা এজেন্ট কর্তৃক চাকরিরত বা নিয়োগরত থাকা অবস্থায়
কিংবা চাকরি বা নিয়োগজনিত চুক্তি অবসানের পর তৎকর্তৃক সংগৃহীত প্রাপ্ত আহরিত জ্ঞাত কোনো তথ্য এই আইনের উদ্দেশ্য পূরণে ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার বা প্রকাশ করা হইতে উনি কি থাকবে, বিরত থাকবে। যদি উনি এই বিধান 1 এবং 2 এর এই বিধান লঙ্ঘন করে থাকেন তাহলে কি হবে, অনধিক 2 বছর পর্যন্ত কারাদণ্ড বা 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত করা যাবে না। কেমন? এখন ভাইয়া দেখুন 2 এর 2টা কি যেন বললেন, আরেকবার যদি একটু বলতেন। 6 এর 2 জি ভাইয়া। এটা হচ্ছে যে যে এই আইনের অধীনে যারা আসলে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান বা এজেন্ট কর্তৃক চাকরিরত বা নিয়োগরত থাকা অবস্থায়, তার মানে হচ্ছে এখানে এই আইনের অধীনে আমরা পড়বো যে এই যে বললাম যে বিএফআইইউ একটা ইন্টেলিজেন্স ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে এই আইনের অধীনে। তাহলে এটাই বোঝাচ্ছে যে এই আইনের অধীন ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি হতে পারে অথবা বিএফআইও কোনো প্রতিষ্ঠানের সাথে চুক্তি করেছে, যেটাই হোক না কেন, তার চাকরিরত থাকা অবস্থায় অথবা চাকরি থেকে অবসরের পরও সে যে ধরেন পুলিশের একজন লোক বা আর্মির একজন লোক, সে যখন আর্মিতে কাজ করেছে বা পুলিশে কাজ করেছে, সে যে তথ্যগুলো পেল, হ্যাঁ, সে তো এই আইনের উদ্দেশ্য পূরণ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতে পারে না। সে কি দিতে পারে যে আমি তদন্ত থাকাকালীন অবস্থায় ধরেন একজন স্বনামধন্য ব্যক্তির নামে সে বললো তার বিরুদ্ধে তো আমি এই পেয়েছি, এটা বলার তার কোনো অধিকার নাই। আইনে বলতেছে যে সেই তথ্য প্রকাশ করতে পারবে না। বুঝতে পারছেন আপনি? জি ভাইয়া, জি ভাইয়া। ধন্যবাদ। এবার দেখেন আমরা যদি দেখলাম যে তথ্য প্রকাশ, এখন যদি আমরা দেখি তদন্তে বাধা, অসহযোগিতা, প্রতিবেদন প্রেরণে ব্যর্থতা বা তথ্য সরবরাহে বাধা দেওয়ার দ্বন্দ্ব আসলে দিতে পারবো কিনা। স্যার হ্যাঁ, স্যার আদালত যদি উইটনেস সমনের মাধ্যমে ওকে এসে মানে পরবর্তীতে অবসরের পরে জিজ্ঞাসাবাদ করে ওই সময় কি সে বিরত থাকতে হবে নাকি বলতে পারবে? না না না, এটা তো আসলে এখানে তো আপনাকে মানে আদালত যদি হয়, এখানে তো আমরা বলেই দিলাম এই আইনের উদ্দেশ্য পূরণ ব্যতীত, সেভিং ক্লজ দিয়ে দিল না। তার মানে হচ্ছে এই আইনের উদ্দেশ্য পূরণের স্বার্থে তাই সে যদি তদন্তকারী সংস্থা থেকে পরবর্তী সে রিটায়ার্ডে চলে গেল, মামলাটা তখন রেডি হলো, সে তো তখন সাক্ষী দিতে হবে, সেটা তো অসুবিধা নেই। আচ্ছা দেখেন আমরা যদি সেকশন 7-এ আসি, সেখানে বলতেছে যদি তদন্তে কেউ বাধা দেয়, অসহযোগিতা করে অথবা প্রতিবেদন প্রেরণে ব্যর্থতা বা তথ্য সরবরাহে বাধা দেওয়ার দ্বন্দ্ব। ওই যে আমরা পড়েছিলাম, আপনাদের মনে থাকার কথা যে আমরা রিপোর্ট প্রদানকারী সংস্থা পড়েছি, ঠিক না? তা দেখেন এখানে বলতেছে যে কোন ব্যক্তি আইনের অধীনে কোনো তদন্ত কার্যক্রমে তদন্তকারী সংস্থাকে যদি বাধা প্রদান করে, সহযোগিতা প্রদানে যদি অস্বীকৃতি জ্ঞাপন করে অথবা যুক্তিসঙ্গত কারণ ব্যতি রেখে কোনো প্রতিবেদন প্রেরণে বা তথ্য সরবরাহে যদি অস্বীকৃতি জ্ঞাপন করে, তিনি এই আইনের অধীনে অপরাধ করেছেন বলে গণ্য করা হবে। হ্যাঁ, তদন্তকারী কর্মকর্তাকে সহায়তা করতে হবে এবং তার সাজা কি হবে, 1 বছর পর্যন্ত কারাদণ্ড বা অন্যান্য সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ড তাকে দেয়া যায়। এখন কথা হচ্ছে, একটা হচ্ছে তদন্তে বাধা, সে তথ্য দিচ্ছে না অথবা তথ্য দিতে সে অসহযোগিতা করতেছে। আরেকটা হচ্ছে যে তথ্য দিল কিন্তু তথ্যটা কি দিল, মিথ্যা তথ্য দিল। ঠিক আছে? তাহলে দেখেন যে ব্যক্তি জ্ঞাতসারে অর্থের উৎস বা নিজের পরিচিতি বা হিসাব ধারকের পরিচিতি সম্পর্কে কোনো হিসাবে সুবিধাভোগী বা নমিনি সম্পর্কে কোন রূপ মিথ্যা তথ্য প্রদান আসলে করবে না, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। কিন্তু কেউ যদি মিথ্যা তথ্য প্রদান করে তাহলে তার শাস্তি হচ্ছে 3 বছর কারাদণ্ড বা 50,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ড। কেমন? এরপরে দেখেন, তো আমরা প্রত্যেকটা আইনে দেখেছি তদন্ত বিচার, তাহলে এই আইনে তদন্ত বিচার আছে, কিভাবে তদন্তটা হবে দেখেন। সেকশন 9-এ সেটাই বলা আছে যে যাই থাকুক না কেন অন্যান্য আইনে, যে আইনের অধীনে তদন্ত অপরাধ ধারা 2 এর ঠতে উল্লিখিত তদন্তকারী সংস্থার
কর্মকর্তা বা এ দুটো উদ্দেশ্যে সরকারের সহিত পরামর্শক্রমে বাংলাদেশ যে বিএফআইইউ কর্তৃক একাধিক তদন্তকারী সংস্থার কর্মকর্তার মাধ্যমে যৌথ তদন্তকারী দল তদন্ত করবে। তাহলে এখানে বলে দিলাম, আমরা প্রথমে বললাম না প্যারালাল ইনভেস্টিগেশন, তাহলে এখানে আরেকবার বল যে প্যারালাল ইনভেস্টিগেশন করতে পারে, কিন্তু এটার বিচার করবে কে? এটার বিচার করবে কে? ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অনুযায়ী সেকশন 3 অনুযায়ী স্পেশাল জজ, এবং এটা কিন্তু এই সেকশনই বলা আছে, ঠিক আছে? এবং এই ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের যে শিডিউল, সে শিডিউলে কিন্তু মানি লন্ডারিং আইন আছে না? আমি আপনাদেরকে দুর্নীতি দমন কমিশন আইন, জি ভাইয়া। ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পড়া থেকে কিন্তু দেখিয়েছিলাম যে মানি লন্ডারিং আইনটা কিন্তু সেখানে আছে। তাহলে সেখান থেকে সহজ হয়ে গেল আমাদের জন্য, দুর্নীতি দমন আইন, তারপরে হচ্ছে আপনার মানি লন্ডারিং আইন। আচ্ছা, তারপরে এই তাহলে এটার জজ কি হবে আপনারা জানেন, এটার জজ হবে সেশন জাজ, এডিশনাল সেশন জাজ এবং জয়েন্ট সেশন জাজ। এখন এটা হচ্ছে অতিরিক্ত তথ্য যে আগে আসলে সেশন জজ বলতে মানে এই স্পেশাল জজ ছিল ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, এটা জানার দরকার নাই, 2004 সালে এটা সংশোধিত হয়েছে। তো দেখেন এখানে বলতেছে তৃতীয় 3-এ যদি আমরা বলি যে অভিযুক্ত ব্যক্তি বা সত্তার সম্পত্তি অনুসন্ধান বা শনাক্তকরণের লক্ষ্যে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক এই আইনের পাশাপাশি অন্যান্য আইনে এই উদ্দেশ্য ক্ষমতা প্রয়োগ করতে পারবে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে শুধুমাত্র যে মানি লন্ডারিং সে মানে যাচাই করবে তা না, সে যেহেতু সম্পৃক্ত অপরাধ 28টা অপরাধ বর্ণিত আছে, অন্যান্য আইনও সে পাশাপাশি অন্যান্য আইনের ক্ষমতাও সে আসলে লাভ করবে তদন্ত করতে গিয়ে। এবং 4-এ যদি আমরা বলি যে তদন্তকারী সংস্থা এই আইনের অধীনে অসংগঠিত অপরাধ অনুসন্ধান বা তদন্ত কার্যক্রম পরিচালনার বিষয়টি সব সময় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে অবহিত করবে। কেমন? আচ্ছা, স্যার এখানে সহকারী জজ হবে না, যুগ্ম? ভাই আইনে যুগ্ম লেখা জজ। আছে সহকারী দায়রা জজ। এখন কনস্ট্রাকশন টু রেফারেন্স বলেছিলাম না গত ক্লাসে, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট পড়াতে গিয়ে একজন তো আনসার দিয়েছিলেন। তো কনস্ট্রাকশন টু রেফারেন্স কি বলা আছে একজন বলেন তো আরেকবার আজকে। কি বলবেন? এই সহকারী দায়রা জজ বলতে কি বুঝবো আমরা? ভাই ওটা হচ্ছে জয়েন্ট সেশন জাজ। জাজ। কোথায় বলা আছে এটা? ফাতিমা বলেন তো আপনি। ভাই ওটাতেই আছে ভাই, স্পেশাল ল মানে CRPC ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ওই 3-তেই বলা আছে। না না, আরেকজন সরি, নিপা। সিআরপিসির 4-এর এ সেকশনে এ নাম্বার সাবসেকশন আছে। হ্যাঁ পরে এই তো, ভেরি গুড। কি নাম আপনার? মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ, ধন্যবাদ। 4-এর এতে 1 এর ডিতে বলা আছে, কি বলা আছে? an assistant session judge shall be constructed as a reference to a joint session judge। ঠিক আছে? তাহলে এই আইনে অন্য যে আইনে আমরা দেখব অ্যাসিস্ট্যান্ট সেশন জাজ, সেটাকে আমরা কি ধরে নিব? জয়েন্ট সেশন জাজ। যে প্রশ্ন করছেন উত্তর পেলেন ভাইয়া? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। ভাইয়া এখানে মানে সেম টাইমে কতজন তদন্ত করবে? এখানে প্রথমে বলা হচ্ছে যে সরকারের সাথে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এটা তদন্ত করবে, আবার 4-এ বলতেছে যে অন্য কোনো সংস্থা যদি তদন্ত করে তাহলে সেই বিষয়টাও জন্য হচ্ছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে জানায় আর কি। তো এখানে মানে ইনভেস্টিগেশনের ব্যাপারটা মানে একটু আনক্লিয়ার লাগতেছে আর কি। আনক্লিয়ার কিছু নাই, আমি তো আপনাকে ইনভেস্টিগেশন যখন পড়ালাম তখনই তো বললাম যে দেখেন এখানে আবার বলি আপনাকে। দেখেন তদন্তকারী সংস্থা, প্রথমে যেটা আমরা বললাম যে পুলিশ যদি করে তাহলে সিআইডি করবে, আর সরকার কর্তৃক বিএফআইও করবে, ক্ষমতাপ্রাপ্ত সরকারের সাথে পরামর্শ করবে তারা করবে, অথবা বিএফআইও কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো তদন্তকারী সংস্থা। তার মানে হচ্ছে এই আইন অনুযায়ী তদন্তকারী সংস্থার নাম হচ্ছে বিএফআইও, এটা হচ্ছে আপনাকে মনে রাখতে হবে। আর যদি পুলিশ কোনো তদন্ত করে তাহলে অবশ্যই সিআইডি করবে।
আর যদি বিএফআইইউ ব্যতীত আরেকজন করে, সিআইডিও করে, তাও সবসময় বিএফআইইউ কে জানাই করতে হবে। বুঝতে পারছেন এবার? জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে যে কি, যে ওই যে দুর্নীতি দমন কমিশন আইনে তো আমি পড়িয়েছি, তদন্ত ও বিচার, যেটা আমরা সেকশন 9-এ পড়লাম এখানে, যে দুর্নীতি দমন কমিশন আইনের যে এটা সেকশন 20-তে বলা আছে যে ক্ষমতা কি হবে। হ্যাঁ, তাহলে এই জিনিসটা একই জিনিস, এই কারণে আমি এখানে আপনি ইনকর্পোরেট করলাম। হ্যাঁ, তার মানে হচ্ছে যে ওই যে একই জিনিস, যেহেতু একই তফসিল, আইনও মোটামুটি একই বলা যায়, এই কারণে ক্ষমতাও এক, এটা এই কারণে আপনি একটু দেখে নেবেন। এবার দেখেন স্পেশাল জজের যদি আমরা এখতিয়ার দেখি সেকশন 10-এ, সেখানে ওই স্পেশাল জজ আমরা পড়লাম ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, আবার পড়লাম দুর্নীতি দমন কমিশন আইন। এখানে দেখেন কি বলতেছে, যে আইনের অধীনে দণ্ড আরোপ সে করতে পারবে, তদন্ত অধিকতর তদন্ত পারবে, সম্পত্তি ফ্রিজ করতে পারবে, ক্রোপ করতে পারবে, কনফিসকেশন করতে পারবে, যেটাই হোক না কেন যে কোনো আদেশ উনি প্রদান করতে পারবে। তবে অধিকতর তদন্ত প্রতিবেদন যদি উনি করতে বলেন, তিনি অবশ্যই সেটা একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিবেন, যা 6 মাসের অধিক হবে না। বুঝতে পারছেন? এইটা একটা ব্যতিক্রম জিনিস। আচ্ছা, এবার দেখেন মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সেকশন 12-এ বলতেছে যে এখানে একটা মামলা নেয়ার ক্ষেত্রে একটা রেস্ট্রিকশন দিচ্ছে। কিরকম রেস্ট্রিকশন? যে আদালত বিধি দ্বারা নির্ধারিত কোনো কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত এই আইনের অধীনে কোনো মামলা কগনিজেন্স নেবেন না। একই সাথে তদন্তকারী সংস্থাও যদি আদালতের প্রতিবেদন যে দাখিল করবে, আমরা জানি সিআরপিসি যারা করেছে পুলিশ রিপোর্ট দাখিল করে জিআর মামলাগুলোতে, তখন যদি এই তদন্তকারী সংস্থা যদি রিপোর্ট পেশ করে, তারা কি করবে? রিপোর্ট, এই প্রতিবেদন দাখিলের পূর্বে বিধি দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ করবে এবং অনুমোদনের কপি প্রতিবেদনের সহিত আদালতে দাখিল করবে। আমি আপনাদেরকে দুর্নীতি দমন কমিশন আইন যখন পড়িয়েছি তখন কিন্তু দেখিয়েছি অনুমোদন, আপনাদের মনে থাকার কথা। তাহলে এইখানে আমি আর দেখালাম না, কারণ এখানে একবার দেখিয়েছি একই জিনিস, স্পেশাল জাজি করে। কেমন? তাহলে এখানে রেস্ট্রিকশন দিয়ে দিল। আচ্ছা, এরপরে দেখেন অবশ্যই কগনিজেবল অফেন্স, নন কম্পাউন্ডেবল এবং নন বেলেবল, সেকশন 11-এ যেটা বলা আছে অ্যাজ ইউজুয়াল। এখন দেখেন এই যে আমি আপনাদেরকে বললাম যে অনুমোদনের অপরিহার্যতা, এই যে দেখছি সেকশন 12-এ কিন্তু বলেছি, এটাই এখানে একটু আমরা বেশি বড় করে পড়তেছি। সেটা কি? যে সরকার বিধি দ্বারা নির্ধারিত কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত কোনো আদালত এই আইনের অধীনে কগনিজেন্স নেবেন না। তার মানে হচ্ছে কগনিজেন্স যখন নেবেন উনি, ওনাকে আদালতকে বিশ্বাস করতে হবে, আদালতকে সন্তুষ্ট হতে হবে যে অনুমোদন আছে, এবং তদন্তকারী সংস্থা যখন আদালতে প্রতিবেদন দাখিল করবেন তখন কিন্তু তারা অবশ্যই পূর্বানুমোদন নেবেন এবং অনুমোদনের কপি প্রতিবেদনের সাথে আদালতে দাখিল করবেন। এরপর দেখেন, স্যার হ্যাঁ প্লিজ। তাহলে যে কেউ স্যার মামলা করতে পারবে না, অনলি ইনফরমেশনটা দিতে পারবে? হ্যাঁ, ইনফরমেশন দিতে পারে। বুঝতে পারছেন? ইনফরমেশন দিতে জি পারে। স্যার। যে কেউ মামলা করলে তো ভাই মানি লন্ডারিং এর মামলা হবে হাজার হাজার। বুঝলেন? ভাইয়া এটার কগনিজেন্স কোড কোনটা মানি লন্ডারিং এর ক্ষেত্রে? আপু আমরা পড়ালাম না সেশন জাজ মানে স্পেশাল জাজ, মানে কগনিজেন্স ট্রায়াল দুটোই সেশন জাজ করবে? সব উনি করবে, সব ও ঠিক এভরিথিং। আছে ভাইয়া। আচ্ছা, জামিন সংক্রান্ত বিধান আমরা আপনাদেরকে নারী শিশু আইন, আমি তো পড়াই নেই, নারী শিশু আইনে দেখলাম যে একটা ব্যতিক্রম ধর্মী জামিনের বিধান আছে। আমরা আরো কয়েকটা আইনে পড়েছি। তাহলে দেখেন এখানে কি বলতেছে, একই রকম। সেটা বলতেছে কি, আইনের জামিনের যখন দিব আমরা, জামিনের ক্ষেত্রে বলতেছে তাহার জামিনে মুক্তি দেওয়ার আবেদনের উপর অভিযোগকারী পক্ষকে শুনানির সুযোগ দিতে হবে। মানে যে রাষ্ট্রপক্ষ
যে অভিযোগ করেছে তদন্তকারী সংস্থা তাকে সুযোগ দিতে হবে এবং তাহার বিরুদ্ধে আনিত অভিযোগ তিনি দোষী সাব্যস্ত হওয়ার যুক্তিসঙ্গত কারণ রয়েছে মর্মে আদালত যদি সন্তুষ্ট না হন, অথবা তিনি যদি নারী শিশু, মানে আমরা যেটা 497 পড়েছি, নারী শিশু শারীরিকভাবে বিকলাঙ্গ, তাহাকে জামিন মুক্তি দেওয়ার কারণে ন্যায় বিচার বিঘ্ন হবে না, এই মর্মে যদি আদালত সন্তুষ্ট হন তখনই কেবল তাকে জামিন দেয়া যেতে পারে। তার মানে হচ্ছে অবশ্যই রাষ্ট্রপক্ষকে শুনানি দিতে হবে, আদালতকে বিশ্বাস করতে হবে যে সে আসলে দোষী মর্মে দোষী সাব্যস্ত হবে না, এরকম একটা যুক্তিসঙ্গত কারণ আছে, সে নারী শিশু ইনফরমেটিভ অথবা অন্য কোনো ডিজিজ থাকতে পারে। এগুলা আসলে জামিনের ক্ষেত্রে আদালত বিবেচনা করবে। এখন দেখেন যেখান থেকে আসলে প্রশ্ন আসে রিটেনে বিশেষ করে এগুলো আসলে সব প্রসিডিওর, মানে কিভাবে কি হবে। দেখেন আমরা এখন পড়ব সম্পত্তি ফ্রিজ, সম্পত্তি অ্যাটাচমেন্ট এর আদেশ এবং সম্পত্তি কিভাবে আসলে আমরা আসলে বাজেয়াপ্ত করি। তাহলে দেখেন 14তে বলতেছে সম্পত্তি ফ্রিজ এবং অ্যাটাচমেন্ট। তাহলে আমরা জানি যে তদন্তকারী সংস্থার লিখিত আবেদনের ভিত্তিতে আদালত বাংলাদেশে এবং বাংলাদেশের বাহিরে মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত অপরাধ কি করতে পারে, অবরুদ্ধ বা ক্রোকের আদেশ দিতে পারে। হ্যাঁ, এবং তবে শর্ত একটা জিনিস, যে যেই সম্পত্তি চিহ্নিত করা সম্ভব হচ্ছে না, হ্যাঁ, সেগুলাকে আসলে অভিযুক্ত ব্যক্তি বা সত্তার অর্থ বা সম্পত্তি হইতে সমপরিমাণ অর্থ সম্পত্তি অবরুদ্ধ বা ক্রোক করা যাবে। তার মানে হচ্ছে কোনগুলো আসলে সে মানি লন্ডারিং করেছে সেটা যদি একটা সন্দেহ থাকে বা নির্ণয় করা সম্ভব না হয় ইতিমধ্যেই, তখন তার সেই পরিমাণ অর্থ, যে পরিমাণ অর্থের জন্য তাকে আসলে মামলা করা হয়েছে, সেই পরিমাণ অর্থ অবরুদ্ধ বা ক্রোক করা যাবে। এখন দেখেন এই যে সংস্থা যে লিখিত আবেদন করবে, আমরা প্রথমে যেতে দিলাম, আমি এটা একটা মার্কিং করি। তাহলে এই যে লিখিত আবেদনে কি কি জিনিস থাকবে, সম্পত্তির পূর্ণ বিবরণ থাকতে হবে, কেমন, এবং অবশ্যই এটা যে মানি লন্ডারিং কাজে ব্যবহৃত হয়েছে এবং এটা যে প্রয়োগযোগ্য সাপেক্ষে যুক্তি প্রমাণ দলিলাদি উপস্থাপন করতে হবে। এবং এই আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক আদেশ প্রদান করা না হলে অভিযোগ নিষ্পত্তির পূর্বেই সম্পত্তির নিয়ে অন্যত্র হস্তান্তর বা বেহা দেওয়ার যদি আশঙ্কা থাকে, তার মানে হচ্ছে আদালত যদি এখন আদেশটা না দেন, এই সম্পত্তিটা সে বিক্রি করে ফেলতে পারে, এই সম্পত্তির টাকা, ব্যাংকের টাকা সে পাচার করে দিতে পারে, এরকম যদি কোনো আশঙ্কা থাকে। বুঝতে পারছেন, এগুলো হচ্ছে একটা গুড গ্রাউন্ড। এবং দেখেন আদালত যখন অবরুদ্ধ বা সম্পত্তি ক্রোকের আদেশ প্রদান করবে, তাহার সম্পূর্ণ বিবরণ সহ একটা সরকারি গেজেট দিবে এবং বহুল প্রচলিত জাতীয় দৈনিক পত্রিকায় একটি, বাংলা পত্রিকা এবং একটি ইংরেজি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে। এবং সেখানে কি কি থাকবে সেটা বলা আছে চারে, এটা ইম্পর্টেন্ট না। এবং বলতেছে যে এই যে ধরেন ধারা 6 এর বিধান সাপেক্ষে, ধারা 6 এ বলতেছে যে কোন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট অবরুদ্ধকরণ আদেশ কার্যকর থাকা অবস্থায় উক্ত আদেশ ভিন্নরূপ উল্লেখ না থাকলে উক্ত ব্যক্তি প্রাপ্য হয়েছে এইরূপ সমুদয় অর্থ তাহার অবরুদ্ধ ব্যাংক অ্যাকাউন্টে জমা করা যাবে। তার মানে হচ্ছে সে যদি পরবর্তীতে কোনো টাকা পেয়ে থাকে, প্রাপ্য হয়েছে এমন জিনিস, হ্যাঁ, তার ব্যাংক হিসাব কিন্তু অবরুদ্ধ করা হয়েছে, তারপরেও সেখানে জমা করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে দেখেন এখানে বলতেছে 6 এর বিধান সাপেক্ষে আদেশ প্রদান যখন হয়েছে, এই আদেশ কার্যকর থাকাকালীন আদালত কর্তৃক ভিন্নরূপ কোনো আদেশ প্রদান না হলে এই সম্পত্তি অন্যরকম হস্তান্তর, অন্য কোনো রকমের লেনদেন অথবা অন্য কোনো প্রকারের দায় মুক্ত করা যাবে না, কেউ দাবি করতে পারবে না। এখন দেখেন এই যে আপনার সম্পত্তি অবরুদ্ধ করে ফেললো, ক্রোক করে ফেললো, আপনি ফেরত কিভাবে আনবেন, এটাই একটা প্রশ্ন আসছিল রিটেনে। তাহলে এই যে সেকশন 14 অনুযায়ী যদি কোনো ব্যক্তির সম্পত্তি অবরুদ্ধ বা ক্রোক করে ফেলে, তাহলে অভিযুক্ত ব্যক্তি বা সত্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তি
ব্যক্তি বা সত্তার উক্ত সম্পত্তিতে যদি স্বার্থ থাকে, তার মানে হচ্ছে যার বিরুদ্ধে চার্জ করা হচ্ছে, যার সম্পত্তি বলে আদালত অবরুদ্ধ করলো, প্রোব করলো, সে যদি বলে, অন্য থার্ড পার্টি এসে যদি বলে, থার্ড পার্সন এসে যদি বলে যে এটা তো আমার সম্পত্তি, এটা কেন প্রোব করছে, তখন সে ওই যে অবরুদ্ধকরণ বা ক্রোক আদেশ প্রচারের 30 দিনের মধ্যে আদালতে আবেদন করতে পারে। কেমন? এবং দেখেন এখানে বলতেছে আবেদন করলে আসলে আবেদনে কি কি থাকবে, সে আসলে যে তার সে বলবে যে আমি প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্টতা নাই, হ্যাঁ, মানি লন্ডারিং এর সাথে সম্পৃক্ত না, এগুলো যেগুলো থাকবে এগুলো একটু দেখে নিবেন আপনারা, যেগুলো অ্যাজ ইউজুয়াল থাকে। এবং সে যদি আবেদন প্রাপ্ত হলে, এরকম যদি আবেদন প্রাপ্ত হয় থার্ড পার্সনের, তাহলে কি হবে, যেই সকল সংস্থার আবেদনের প্রেক্ষিতে এটা আসলে অবরুদ্ধকরণ বা ক্রোকের আদেশ দেওয়া হয়েছে, তাদেরকে কিন্তু শুনানির সুযোগ প্রদান করতে হবে এবং তাদের সন্দেহের ঊর্ধ্বে হতে হবে জিনিসটা। এবং উপধারা 1 এর অধীনে দাখিলকৃত আবেদনের সম্পর্কে আদালত যদি সন্তুষ্ট হয়, তখন এই অবরুদ্ধকরণ বা ক্রোক আদেশ বাতিল করে সম্পত্তিটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনকারী অনুকূলে হস্তান্তর করার আদেশ দিতে পারে। এখন এখান থেকে প্রশ্ন আসতে পারে কিভাবে, যে মানি লন্ডারিং আইন অনুযায়ী সম্পত্তি অবরুদ্ধকরণ এবং ক্রোকের প্রক্রিয়া আলোচনা করব। যে যার সম্পত্তি অবরুদ্ধকরণ করা হয়েছে, অন্য কোনো তৃতীয় ব্যক্তির এখানে প্রতিকার কি, তাহলে ধারা 14 এবং ধারা 15 দুইটাকেই কিন্তু আকৃষ্ট করুন। কেমন? তখন কিন্তু আপনাকে দুইটা সেকশনে লিখতে। এখন দেখেন এখানে বলতেছে একটা হচ্ছে আপনি আবেদন করবেন, আরেকটা হচ্ছে আপনি আপিলও করতে পারেন। একটা হচ্ছে ডিরেক্ট সাধারণত আবেদন অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে আপিল। বলতেছে যে এই আইনের অধীনে আদালত বা কোনো সম্পত্তি অবরুদ্ধকরণ বা ক্রোক আদেশ প্রদান করলে উক্ত রূপ আদেশের বিরুদ্ধে সংযুক্ত ব্যক্তি বা সত্তা 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে। এবং এই ধারার আবেদন করবেন যার সম্পত্তি অবরুদ্ধন বা ক্রোক করা হয়েছে তিনি করবেন। কে করবে? যার সম্পত্তি করা হয়েছে সেই করবে, অন্য কেউ করতে পারবে। এবং স্যার ওই স্যার সম্পত্তি তাহলে ফেরতের আদেশ মানে এই আবেদন করবে যার তৃতীয় কোনো পক্ষে কোনো ব্যক্তি যার সম্পত্তিতে হ্যাঁ, ইন্টারেস্ট আছে। ভেরি গুড ভেরি গুড, হ্যাঁ আমি এটা বলতে নিছিলাম ভাই। আবেদন করবে তাহলে কে? আবেদন করবে যার ইন্টারেস্ট মানে ওই সংক্ষুব্ধ ব্যক্তি ব্যতীত অন্য কোনো ব্যক্তি যার ইন্টারেস্ট আছে প্রপার্টিতে। হ্যাঁ, যে ব্যতীত, সত্তা ব্যতীত অন্য কোনো ব্যক্তি করবে আবেদন। জি স্যার। হ্যাঁ, আমি কি আমার স্ক্রিন একটা দেখা যাচ্ছে না? জি স্যার দেখা যাচ্ছে স্যার। আমার একটা প্রশ্ন আছে স্যার। মোহাম্মদ হিরন, আপনি কি স্ক্রিন দেখতে পাচ্ছেন না ভাই? স্যার এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলেন, হ্যাঁ প্রশ্ন বলেন মাসুম বিল্লাহ। স্যার অ্যাটাচমেন্ট, ফ্রিজিং আর কনফিসকেশন এই তিনটির ভিতরে আসলে পার্থক্য তাহলে কি? আপনি সিআরপিসি ক্লাস করেন না আমার? স্যার না, আপনার সিআরপিসি ক্লাস আমি পাইনি স্যার। আচ্ছা, পাবেন ইনশাআল্লাহ, আমরা এখানে বিস্তারিত পড়বো এবং আমি বলবো আপনাকে, হ্যাঁ আপনি প্রশ্ন, তবে আমি একটু এটা সেকশনটা শেষ করে নিই ভাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আবেদন করবে থার্ড পার্টি, আর আপিল করবে কে? যার সম্পত্তি ক্রয় করা হয়েছে সে করবে আসলে আপিল। আচ্ছা, আর প্রতিকার হচ্ছে একই জিনিস, আদালত কিভাবে দিবে, শুনানি করবে এবং পরবর্তীতে আপিল আদেশ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দিতে পারে বা মঞ্জুরও করতে পারে, দুইটা জিনিস। হ্যাঁ, আপনি যেটা বললেন যে একটা হচ্ছে ফ্রিজ করে রাখা, আরেকটা হচ্ছে অ্যাটাচমেন্ট করে রাখা, হ্যাঁ, আরেকটা হচ্ছে কনফিসকেশন, বাজেয়াপ্ত করা। জি স্যার। ফ্রিজ মানে হচ্ছে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ করে রাখলো। হুম, তার মানে হচ্ছে আপনি ব্যাংকে আপনি কোনো লেনদেন করতে পারবেন, টাকা ঢুকতে পারে, টাকা বের হবে না, এটাকে বলে ফ্রিজ। বুঝতে পারছেন? আপনি চেক ইস্যু করে রাখছেন আগে, সেখান থেকে কোনো কিছু বের হবে না, টাকা বের হবে না, এটাকে বলা হয় ফ্রিজ। মানে ফ্রিজের মতো, ঠান্ডা বরফের মতো হয়ে যাবে অনেকটা।
আর অ্যাটাচমেন্ট মানে হচ্ছে আদালত আদেশ দিয়ে বলবে একটা জিনিস লটকাই দিবে, এই সম্পত্তি বাংলাদেশ ব্যাংকের অধীনে ক্রয় করা হলো, তাহলে এই সম্পত্তিটা হয়ে যাবে একজনের হয়ে যাবে, বুঝছেন, একটা প্রতিষ্ঠানের হয়ে যাবে। জি স্যার, মানে অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমার আর থাকবে না, ওইটার পরে আর অধিকার থাকবে না। অ্যাটাচ করে ফেলবে। ধরেন আপনার অ্যাটাচটা কেমন, আপনি ধরেন একটা ফ্ল্যাটের মালিক, আপনি ফ্ল্যাটটা অ্যাটাচ করে আপনার সরকার এখানে কি করবে, তালা ঝুলিয়ে দিয়ে সিলগালা করে দিয়ে আসবে, তাহলে জি স্যার, এটা বুঝতে পারছি। এটা হচ্ছে অ্যাটাচ। আর বাজেয়াপ্ত মানে হচ্ছে আপনার সম্পত্তি একদম সরকার নিয়ে ফেলবে, শেষ, এখানে আর কিছু করার নেই। কনফিসকেশনের ক্ষেত্রে কি অলওয়েজ সরকারি ওটা কনফিসকেট করে রাখবে? সরকার, অবশ্যই সরকার হতে পারে, সরকার মানে হচ্ছে ব্যাংক হতে পারে, আদালতের আদেশে যে কোনো প্রতিষ্ঠানের হতে পারে, বুঝছেন। জি স্যার। তবে আমরা এখানে সরকার দিয়ে ধরবো। তাহলে স্যার অ্যাটাচমেন্ট আর কনফিসকেশনের ভিতরে তাহলে মেইন ডিফারেন্স তাহলে কি হলো? অ্যাটাচমেন্ট তো আসলে আপনাকে মানে একটা জিনিস বিচারাধীন, বুঝতে পারছেন, জি এটা হচ্ছে স্যার। বিচারাধীন জিনিস আমি ক্রোক করে রাখলাম, পরবর্তীতে আমি আপনাকে ছেড়েও দিতে পারি এটা। আচ্ছা আচ্ছা, আর কনফিসকেশনের ক্ষেত্রে আমার সুযোগ মানে ফিরে পাওয়ার সুযোগ নাই? হ্যাঁ, এখন এটা হচ্ছে যে যখন আপনার, আমরা একটু আগে আমি কিন্তু আপনাদেরকে, আমি যখন সাজা পড়াচ্ছিলাম তখন আপনি আসলে খেয়াল করেন নাই মনে হয়, দেখেন স্যার। আমি আরেকবার দেখেন, এই দেখেন সাজা যখন পড়ছি মানি লন্ডারিং সেকশন 4 সেখানে আমরা বলছি, দিনে বলছি অর্থদণ্ড বা দণ্ডের অতিরিক্ত হিসাবে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে পারে, এটাই হচ্ছে কনফিসকেশন। তার মানে হচ্ছে এটা একটা পানিশমেন্ট। ফ্রিজিং আর হচ্ছে অ্যাটাচমেন্ট কিন্তু পানিশমেন্ট না, এটা হচ্ছে সাময়িক ব্যবস্থা, ইন্টিরিম অর্ডার। আর কনফিসকেশন হচ্ছে পেনাল্টি। জি স্যার, বুঝতে পারছি, ক্লিয়ার স্যার কনসেপ্ট। স্যার ক্রোকের ক্ষেত্রে কি রিসিভার নিয়োগ করে? এখন ভাই সিভিল বিষয় তো, এখন হ্যাঁ আপনি যেটা ধরছেন, এখন ব্যাপারটা হচ্ছে আপনার এমন সম্পত্তি ক্রোক করলো, সে সম্পত্তিতে গরুর খামার আছে, তো এটা কে দেখবে, বুঝতে পারছেন। জি স্যার, এক্স্যাক্টলি এটা জানার জন্য আমি আর কি কিন্তু আপনার জিজ্ঞাসা করছি। আপনার জমিতে কিছুই হয় না, খালি মাঠ, সেটাকে কি সেখানে রিসিভার দরকার আছে? না না স্যার। এটা ভেরি করবে, বুঝছেন না, কি সম্পত্তি ক্রয় করতেছে সেটার উপর ভেরি করবে। আচ্ছা দেখেন, এবার আমরা আসবো, দুইটা আমরা পড়লাম যে ফ্রিজিং আর হচ্ছে অ্যাটাচমেন্ট, এবার আমরা পড়বো কনফিসকেশন। দেখেন এখানে আমরা কি বলতেছি, প্রথমে যে আইনের অধীনে কোনো ব্যক্তি বা সত্তা মানি লন্ডারিং অপরাধে দোষী সাব্যস্ত হলে, আপনি কিন্তু আনসারটা পাইতেন। এখন এখানে আমি জি বলি স্যার, যে প্রশ্ন এটা করবেন, আমার প্রশ্ন অনেক আগের থেকে স্যার ছিল, মানে কুয়েরি ছিল, মানে প্রশ্ন ভাবছিলাম যে। অবশ্যই ওয়েলকাম, কিন্তু জি স্যার। আমরা ইনশাল্লাহ পড়ার মাঝখানে অনেক কিছু চলে আসবে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। দোষী সাব্যস্ত হলে আদালত অপরাধের সহিত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত দেশে বা দেশের বাইরের কোনো সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশও দিতে পারে। তার মানে হচ্ছে যখন তাকে আমরা বলতেছি যে আপনি দোষী, তখন আমরা তাকে দণ্ডের অতিরিক্ত হিসাবে তাকে আমরা সম্পত্তিটা বাজেয়াপ্ত করার আদেশ দিতে পারি। এবং দেখেন এখানে বলতেছে যে উপধারা একে যাই কিছু বলা থাকুক না কেন, এই আইনের অধীনে মানি লন্ডারিং অপরাধ সংশ্লিষ্ট কোনো অনুসন্ধান বা তদন্ত বা বিচার চলাকালীন সংশ্লিষ্ট আদালত প্রয়োজন বোধে দেশে বা দেশের বাইরে কোনো সম্পত্তি, এখন কথা হচ্ছে যে এমন যে আমরা প্রথমে বললাম যে দোষী সাব্যস্ত হলে বাজেয়াপ্ত করবে, আইনে এসে বলতেছে যে সরকার যদি প্রয়োজন মনে করে, বুঝতে পারছেন, এই আইনের অধীনে যদি মনে হয়, আদালতে যদি মনে করে যে তদন্ত চলাকালীন, ইনকোয়ারি চলাকালীন বা বিচার চলাকালীন সময় আমি বাজেয়াপ্ত করে ফেলবো, হ্যাঁ করে ফেলতে পারি, আইনে পারমিশনটা দেয়া আছে, কিন্তু নর্মাল হচ্ছে দোষী সাব্যস্তর পরে। তৃতীয়ত যদি বলতেছে, দেখেন এই আইনের অধীনে মানি লন্ডারিং অপরাধের জন্য দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি পলাতক যদি থাকে বা অভিযোগ দাখিলের পর যদি সে মৃত্যুবরণ করে, আদালত উক্ত ব্যক্তির অপরাধের সহিত সম্পৃক্ত সম্পত্তিও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ প্রদান করতে পারে। তার মানে হচ্ছে আমরা জানি 339 বিতে যে আপনার ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া,
বললে তো সেটা সেভাবেই হবে স্বাভাবিক। এখন দেখেন এখানে একটা ব্যাখ্যা দিয়েছে, ইলাস্ট্রেশন দিয়ে বললো যথাযথ কার্য ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও গ্রেপ্তারি পরোয়ানা জারির তারিখ হতে 6 মাসের মধ্যে যদি অভিযুক্ত ব্যক্তি আদালতে আত্মসমর্পণ করতে যদি ব্যর্থ হয় বা উক্ত সময়ের মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা না যায়, তাহলে উক্ত ব্যক্তি এই ধারার উদ্দেশ্য পূরণ করবে পলাতক বলে গণ্য হবে। এখানে আসলে একটা ডেফিনেশন দিল, পলাতক আমরা কাকে করব। তার মানে হচ্ছে গ্রেপ্তারি পরোয়ানা জারির 6 মাসের মধ্যে যদি সে সারেন্ডার না করে আদালতে, বা এই 6 মাসের মধ্যে যদি তাকে গ্রেপ্তার করা না যায়, তখন আমাদের এই আইন বলতেছে তাকে আমরা তখন পলাতক হিসাবে ধরে নিব। এবার দেখেন যে আমরা তো বাজেয়াপ্তের আদেশ দিলে তো সরকারের কাছে চলে গেল, ঠিক না? এখন এখানে একটা প্রশ্ন আসছিল একবার, যে সরল বিশ্বাসে যদি বাজেয়াপ্ত আদেশ প্রদানের পূর্বে যদি কোনো ব্যক্তি সম্পত্তি ক্রয় করে, সেক্ষেত্রে তার তার উপায় কি হবে? সে তো গুপ্তিতে ক্রয় করছে। তার মানে হচ্ছে এই ধারার অধীনে মামলার আদালত কর্তৃক কোনো সম্পত্তি বাজেয়াপ্ত আদেশ প্রদানের পূর্বে কিংবা মামলা বা অভিযোগ দায়েরের পূর্বে যেটাই হোক না কেন, সে যদি সরল বিশ্বাসে উপযুক্ত মূল্য প্রদান সাপেক্ষে বাজেয়াপ্তর জন্য আবেদনকৃত সম্পত্তি ক্রয় করে থাকেন এবং আদালত, তার মানে ধরেন আমি একজনের নাম বলি আপনাদেরকে, ধরেন বেনজির আহমেদ, তার বিরুদ্ধে মানি লন্ডারিং এর মামলা হয়েছে ধরেন আগস্টের 15 তারিখে, এমন, কিন্তু সে কি করছে আগস্টের 1 তারিখে সম্পত্তিটা বিক্রি করে দিচ্ছে একজনের কাছে। সে তো সরল বিশ্বাসে কিনছে, যদি যদি সরল বিশ্বাসটা তাকেই প্রমাণ করতে হবে, এবং সে যদি আদালতকে এই মর্মে সন্তুষ্ট করতে পারে যে আমি আসলে জানতাম না যে উনি মানি লন্ডারিং করেছে, ওনাকে তো আমার ফেরেশতা মনে হইত, বা উক্ত সত্তা যদি সরল বিশ্বাসে সম্পত্তি ক্রয় করেছিলেন, তাহলে আদালত উক্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার বা আদেশ প্রদান না করে উহার বিক্রয়লব্ধ অর্থ রাষ্ট্রীয় কোষাগারে আদালত কর্তৃক নির্ধারিত সময়সীমার মধ্যে জমা দেওয়ার জন্য দোষী সাব্যস্ত ব্যক্তি বা সত্তাকে নির্দেশ প্রদান করতে পারে। তার মানে হচ্ছে তখন ওই সম্পত্তি আর নাই, ওই সম্পত্তি তো আদালত আর বাজেয়াপ্ত করতে পারে না। তখন বলতে পারে ওই সম্পত্তি যত মূল্য, ওই মূল্য যাকে অভিযুক্ত করতেছে তার থেকে আদায় করতে হবে। এবার দেখেন, আদালত যদি মানি লন্ডারিং বা সম্পৃক্ত অপরাধের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট সম্পত্তির অবস্থান নির্ধারণে বাজেয়াপ্ত করতে না পারেন বা বিলুপ্ত হয়, তাহলে অপরাধের সাথে সম্পৃক্ত নয় অভিযুক্ত ব্যক্তির এমন সমমূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করিবার আদেশ প্রদান করতে পারে। তার মানে হচ্ছে জিনিসটা কতটুকু ভয়াবহ। মানে আদালত যখন সেটা নির্ধারণ করতে না পারবেন, যেটা নির্ধারণ করা আছে সেটা ও বাজেয়াপ্ত করে দিতে পারে। মানি লন্ডারিং হচ্ছে এত ভয়াবহ জিনিস আইনটা। এখন দেখেন তারপরে বলতেছে ক্ষতে যদি আমরা বলি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে যে পরিমাণ সম্পত্তি আদায় করা যাইবে না তার সমপরিমাণ আর্থিক দণ্ড তাকে প্রদান করা যাবে, এটাও বলতেছে। তার সম্পত্তি নাই, হ্যাঁ, তাকে তাহলে আর্থিক দণ্ড দাও। এবং দেখেন যদি কোনো সম্পত্তি বাজেয়াপ্ত করা হয় তারপরে প্রসেস কি আপনাকে যদি বলা হয়, সেটার প্রসেস হচ্ছে বাজেয়াপ্তের আদেশের নোটিশ আদালত যে ব্যক্তি সম্পত্তিটি রয়েছে সেখানে ডাকযোগে পাঠাবে, গেজেট করবে, একটি বাংলা দৈনিক পত্রিকায় একটি ইংলিশ দৈনিক পত্রিকায় প্রচার করবে, এটা হচ্ছে প্রসেস। এবং বাজেয়াপ্ত জিনিসটা কোথায় যাবে? রাষ্ট্রের উপর মালিকানা ন্যস্ত হবে এবং সম্পত্তিটি যাহার জিম্মায় বা মালিকানায় থাকবে বা সংশ্লিষ্ট সত্তা যত শীঘ্র সম্ভব উক্ত সম্পত্তি দখল রাষ্ট্র বরাবর হস্তান্তর করবে, যার কাছে থাকুক না কেন দখলটা রাষ্ট্রকে দিয়ে দিতে হবে। এবং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অপরাধলব্ধ সম্পত্তি যদি বৈধভাবে অর্জিত অর্থ বা সম্পত্তির সহিত সংশ্লিষ্ট হয়ে থাকে, তাহলে বলতেছে উক্ত সম্পত্তি আদালত কর্তৃক নির্ধারিত অপরাধলব্ধ অর্থ বা সম্পত্তির মূল্যের উপর, অথবা যে যদি যেটা নির্ণয় করা সম্ভব না হয় সেটা হচ্ছে অর্জনের উপায় নির্বিশেষে সংমিশ্রিত সম্পূর্ণ অর্থ বা সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের আদেশ প্রদান করা যাবে। এখন যে এই যে আমরা আপনার এই যে আমরা 17 পড়লাম কিন্তু সেকশন, বুঝছেন, বিশাল বড় সেকশন। আপনি আইনে দেখবেন আরো বিশাল, আমি যতটুকু লিখছি এর থেকে 3 গুণ হবে। আমি তো এটাকে কাট করে যতটুকুই না পড়লেন ততটুকু লিখেছি।
এখন এই যে এই জিনিসটা আপনি ফেরত প্রদান কিভাবে নেবেন? তাহলে যার সম্পত্তি মানে যাকে দোষী সেই ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তি থার্ড পার্সনের থাকে, সে কি করবে? আবেদন। সে কি করবে? আবেদন। এবং তাকে আবেদনে ওই যে আপনার অধিকারী কিনা প্রাসঙ্গিক এগুলো একই বিষয়, আমরা যেটা করেছি ফ্রিজিং এবং অ্যাটাচমেন্টের ক্ষেত্রে একই জিনিস। আর আপিল করবে কে? ওই প্রপার্টিতে যার ইন্টারেস্টেড আছে উনি যার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে সে করবে আপিল। এগ্রি পারসন। হ্যাঁ। এবং এই সম্পত্তি নিষ্পত্তিকরণ প্রক্রিয়া কি? যদি সম্পত্তি বাজেয়াপ্ত হইলে সরকার আদালতের অনুমতি সাপেক্ষে সেই সম্পত্তি যে কোনো আইনের অধীন ধ্বংসযোগ্য গৃহীত হইবে। সেই সম্পত্তি ব্যতীত অন্যান্য সম্পত্তি প্রকাশ্য নিলাম বা বাণিজ্যিকভাবে লাভবান অন্য কোনো উপায়ে বিক্রয় বা অন্য কোনো ভাবে নিষ্পত্তি করবে। এখন সরকার তো ফ্ল্যাট নিয়ে বসে থাকবে না। সরকার ফ্ল্যাট নিয়ে কি করবে? সরকারের দরকার টাকা। সরকার ওই ফ্ল্যাটটা কি করবে? নিলামে উঠাবে। বুঝতে পারছেন? এটাই হচ্ছে বলছে প্রসেসটা কি, প্রক্রিয়া কি। তারপরে যদি আমরা বলি আপিল, এই যদি এই আইনের অধীনে যাই কিছু থাকুক না কেন, এই আইনের অধীনে আদেশ, রায়, ডিক্রি বা আরোপিত দণ্ড দ্বারা সংক্ষুব্ধ পক্ষ 30 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারে, যেটা আমরা অলরেডি জেনেছি। এবার আসেন যেটা আমরা বারবার বলছিলাম যে পিএফআইইউ, এটা কখন ক্রিয়েট হয়েছে? দেখেন যে মানি লন্ডারিং প্রতিরোধ অধ্যাদেশ যেটা ছিল 2008, যা পরবর্তীতে মানি লন্ডারিং আইন হয়েছে 2009 সালে, সেখানে 24 ধারায় দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম এফআইইউ করা হয়। প্রথম এটার নাম ছিল এফআইইউ, ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, যা পরবর্তীতে এই যে আমাদের আজকে যেটা আইন পড়ছি 2012, সেটার 24 ধারা অনুযায়ী তার নাম রাখা হয়েছে, বাংলাদেশটা অ্যাড করা হয়েছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। বর্তমান যে প্রধান আমি জানি না চেঞ্জ হয়েছে কিনা, কারণ 1 মাস আগেও ওনার নাম ছিল, ওনার নাম হচ্ছে মাসুদ বিশ্বাস। এবং এখানে এটার গঠন, দায় দায়িত্ব এবং কার কর্মপদ্ধতি আমরা করব কেমন। দেখেন এটার আমরা এই আইনের 24-এ বলতেছে গঠন প্রক্রিয়া কি, বলতেছে যে একটা ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স হবে একটা পৃথক কেন্দ্রীয় সংস্থা, পৃথক একটা কেন্দ্রীয় সংস্থা থাকবে, যার একটা আসলে মানে কি কি থাকবে। এখন এখানে দেখেন, এখানে বলতেছে এটা 4টা ইম্পর্টেন্ট। কি বলতেছে? বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদমর্যাদার একজন সার্বক্ষণিক প্রধান কর্মকর্তা এখানে থাকবে, যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বে গঠিত বাছাই কমিটির সুপারিশ অনুযায়ী নির্ধারিত শর্তে সরকার কর্তৃক চুক্তিভিত্তিক অথবা অন্যবিধভাবে নিয়োগপ্রাপ্ত হবেন। তার মানে হচ্ছে তাকে কিভাবে নিয়োগ করা হবে সেটাও এখানে বর্ণিত আছে, তবে তার ডেজিগনেশনটা কিভাবে হবে? ডেপুটি গভর্নর পদমর্যাদার একজন ব্যক্তি। এবং তিনি প্রশাসনিক বিষয়ে গভর্নর বাংলাদেশ ব্যাংকের সবসময় পূর্ব অনুমোদন গ্রহণ করবেন, যে প্রধান কর্মকর্তা থাকবে। ঠিক আছে? তো এখানে এগুলোই বলা আছে, এগুলা আপনারা দেখে নেবেন। এখন এই আইনের বিধান অনুযায়ী অন্য কোনো দেশের সহিত সম্পাদিত কোনো চুক্তি ব্যবস্থার অধীনে সংশ্লিষ্ট দেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মানি লন্ডারিং বা সন্ত্রাসী কাজে অর্থায়ন বা কোনো সন্দেহজনক লেনদেন সম্পর্কিত তথ্যাদি সরবরাহ করবে এবং অন্য কোনো দেশের নিকট অনুরূপ তথ্য সে চাইতে পারে। মানে হচ্ছে আমাদের এই পিএফআইইউ অন্য দেশের সাথেও সম্পর্ক, যোগাযোগ স্থাপন করবে। এখন দেখেন এখানে ক্ষমতা এবং দায় দায়িত্ব এদেরকে কি দিচ্ছে। সেকশন 23-এ বলতেছে এই পিএফআই এর ক্ষমতা কি, দায় দায়িত্ব কি। তাদের হচ্ছে ওই যে রিপোর্ট প্রদানকারী সংস্থা আমরা পড়েছিলাম, আপনাদের মনে থাকার কথা, ব্যাংক, বীমাকারী প্রতিষ্ঠান, তাদের থেকে তথ্য প্রতিবেদন সংগ্রহ করা এবং সন্দেহজনক যদি কোনো লেনদেন হয় সেটাকে স্থগিত বা অবরুদ্ধ করার নির্দেশ প্রদান করা। হ্যাঁ, তবে শর্ত থাকে যে 30 দিন করে সর্বোচ্চ 7 বার এই নির্দেশ দেওয়া যায়। তার মানে হচ্ছে তাদেরকেও একটা লিমিটেশন দিচ্ছে, কয়বার আপনি এই নির্দেশ দিতে পারেন।
হ্যাঁ, একবারের নির্দেশ সর্বোচ্চ 30 দিন পর্যন্ত করতে পারে এবং সরজমিন প্রদর্শন করতে পারে। এবং রিপোর্ট প্রদানকারী সংস্থা যদি তথ্য যে তথ্য চেয়েছে বিএফআইইউ সেটা যদি যথাসময়ে তথ্য দিতে ব্যর্থ হয়, তাহলে এখানে একটা জরিমানার কথা বলছে। প্রতিদিন 10,000 টাকা হিসাবে সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। এবং কোন সংস্থা যদি 1 বছরে 3 বারের অধিক জরিমানার সম্মুখীন হয়, তখন কিন্তু তার নিবন্ধন বা লাইসেন্স বাতিল করে দিতে পারে। বুঝছেন? আর যদি মিথ্যা বা ভুল তথ্য দেয়, এখন দেখেন আমরা শুধুমাত্র বলছি মানি লন্ডারিং আইনে তদন্তকারী সংস্থা, এখন বলতেছি বিএফআইইউর কাছে যদি কেউ এরকম দেয়, তদন্ত মানে রিপোর্ট প্রদানকারী সংস্থা, দুইটা কিন্তু ভিন্ন। একটা হচ্ছে তদন্তকারী সংস্থা যদি কোনো মিথ্যা তথ্য দেয় তদন্তকারী সংস্থার নিকট, আর এখন বলতেছে রিপোর্ট প্রদানকারী সংস্থা যেগুলা ব্যাংক, বীমা, অন্যান্য সংস্থা, তারা দেয়, তাদের পানিশমেন্টটা কেমন, একটু ডিফারেন্ট পানিশমেন্ট। হ্যাঁ, এটা একটু দেখবেন আপনারা। এবং বিএফআইও অনেক সময় নির্দেশনা জারি করে থাকে, যে সব ব্যাংকে বলতে পারে যে আপনার এখানে যদি কেউ 1 কোটি টাকার উপরে লেনদেন করে আমাদেরকে জানাবেন, এটা একটা নির্দেশনা হতে পারে। আচ্ছা, এবং দেখেন এখানে বলতেছে যে আমাদের বিধি 19 এই আইনের বিধিমালা যেটা পরবর্তীতে হয়েছে 19-এ, স্বাধীনতার কথা এবং জবাবদিহিতা করবেন বাংলাদেশ ব্যাংক এবং জাতীয় সমন্বয় কমিটির নিকট, এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স পরিচিতি কিভাবে, আর্থিক গোয়েন্দা সংস্থা নামে। এবং এই ইন্টেলিজেন্স ইউনিটকে আমরা বলবো আর্থিক গোয়েন্দা সংস্থা। এখন দেখেন এখানে বলতেছে যে মানি লন্ডারিং অপরাধ প্রতিরোধে রিপোর্ট প্রদানকারী সংস্থা, যাদেরকে আমরা বললাম রিপোর্ট প্রদান যারা করবে ব্যাংক, বীমাকারী প্রতিষ্ঠান, তাদের দায়িত্ব কি? তাদের দায়িত্ব হচ্ছে একটা ব্যাংকের যে গ্রাহক থাকে তাদের গ্রাহকের সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য তাদের সংরক্ষণ করতে হবে। এবং কোন গ্রাহক যদি মানে হিসাব যদি বন্ধ করে দেয়, তারপরেও অন্যান্য 5 বছর ওই হিসাবের তথ্য সংরক্ষণ আপনাকে করতে হবে। এবং যখনই বিএফআইইউ তথ্য চাইবে তখন আপনাকে তথ্য সরবরাহ করতে হবে। এবং সন্দেহজনক যদি কোনো লেনদেন হয়, সেটাকে সন্দেহজনক লেনদেন রিপোর্ট হিসাবে রিপোর্ট করতে হবে। আর যদি এটা লঙ্ঘন করে, তখন অনূন্য 50,000 টাকা এবং সর্বোচ্চ 25 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে কে? বিএফআইইউ। এখন এগুলো কোথায় জমা হবে? রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এগুলো আসলে অনেক বাড়তি কথা। এরপর আমরা একটা জিনিস বললাম যে বিএফআইইউ যখন গঠন করলাম, তখন আমরা বললাম যে বিদেশি রাষ্ট্রের সাথে চুক্তি করতে পারে। কেমন? তাহলে সেটা তারা করতে পারে বিএফআইইউ, এবং তারা যেরকম চুক্তি করতে পারে ঠিক তেমনি বিদেশি রাষ্ট্রের সহিত তারা তথ্য চাইতে পারে। কেমন? এখন দেখেন এখানে একটা প্রশ্ন আসছে 27 থেকে, যে সত্তা কর্তৃক অপরাধ সংগঠন বলতে কি? তার মানে এই হচ্ছে যে কোম্পানি যেগুলো ছিল, কোম্পানি রিলেটেড হ্যাঁ, যারা right, যেগুলো কর্পোরেট এটাই। ছিল ওরে তো সত্য। মানে এটা এখানে বলতেছে একই জিনিস, সেটা যে কি সত্তা মানে হচ্ছে ওই প্রত্যেক মালিক, পরিচালক, ম্যানেজার, সচিব বা অন্য কোনো কর্মচারী বা প্রতিনিধি, তিনি অপরাধ করেছেন বলে গণ্য হবেন যদি না তিনি প্রমাণ করতে পারেন যে উনি আসলে অজ্ঞাতসারে সাথে সংগঠিত হয়েছে। সত্তা বলতে তাকেই বোঝায়। আর সরল বিশ্বাসে এই যে যারা কাজ করবে মানি লন্ডারিং অনুযায়ী বিএফআইইউ থেকে শুরু করে অন্যান্যরা, তাদেরকে একটা সেফগার্ড দিয়ে, এবং যে তারা আসলে যদি সরল বিশ্বাসে কোনো কাজ করে থাকে সেক্ষেত্রে তাদেরকে দায়ী করা যাবে না। আচ্ছা, আমরা ক্লাসের আমাদের শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদেরকে আমাদের বিজিএস এর 2টা প্রশ্ন দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন কিভাবে কত কি প্রশ্ন আসে। ভাইয়া যদি ছোট্ট একটা সাজেশন দিতেন, এখানে তো অনেকগুলো পানিশমেন্ট, এই পানিশমেন্ট গুলো হচ্ছে মনে রাখার ওয়ে কি? এটা তো একটু ডিফিকাল্ট। না, মনে থাকবে, পড়বেন, মনে রাখা কোনো বিষয়ই না। পড়তে 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 মনে চলে আসবে একসময়।
বুঝতে ভাই পারছি। এগুলো পড়লেও মনে থাকে না এগুলো। হিউম্যান ট্রাফিকিং, শিশু আইন, মানে এই আইন, প্রত্যেকটা আইনের আসলে স্পেশাল আইনগুলোর যে স্পেসিফিক যে এইগুলা পেনাল্টি গুলা, এগুলা আর আচ্ছা, আমি আপনাদের প্রশ্ন নিব ভাই, এটা প্রশ্নটা মনে রাখেন, আমি একটু শেষ করি। দেখেন এখানে এটা হচ্ছে 15 বিজিএস রিটেন প্রশ্ন। হ্যাঁ, দেখেন এখানে 3 প্রশ্ন আসছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অধীনে অপরাধ তদন্ত বিচার সংক্রান্ত আলোচনা করুন। আমরা পড়েছি আজকে সম্পৃক্ত অপরাধ বলতে কি বুঝেন, এটাও পড়েছি। মানি লন্ডারিং আইনের অধীনে কি জামিনযোগ্য? না, জামিনযোগ্য না, আমরা জানি। যে উক্ত আইনের অধীনে কোনো ব্যক্তি জামিন সংক্রান্ত বিধান কি, জামিন সংক্রান্ত একটা বিধান পড়লাম আমরা, একটা সেকশন, সেই সেকশনটা চাচ্ছে। তাহলে দেখেন এখানে 8(4) একটা একটা উদাহরণ দিচ্ছে 8। দেখেন এই উদাহরণটা আমি আপনাদেরকে পড়াচ্ছি কারণ আপনারা ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর কি। আমি পড়াতে গেলে তো বিস্তারিত অনেক বিষয়, যেহেতু রিটেনের প্রশ্ন। দেখেন বাংলাদেশি একজন ব্যবসায়ী এক্স সিঙ্গাপুর থেকে $1,00,000 কপার আমদানির জন্য সিঙ্গাপুরের বিএনপি এর সাথে চুক্তি করছে সে, এবং সে কি করছে, $50,000 সে পাঠাই দিচ্ছে, এবং 15 দিনের মধ্যে কপার না পাঠিয়ে বিএনপি মানে সিঙ্গাপুরের প্রতিষ্ঠান জানালো যে ইউক্রেন রাশিয়া সংকটের কারণে তারা আসলে এটা পাঠাতে পারতেছেন। এখন এই ইমেলে বিএনবি কোম্পানি বলতেছে যে আপনার যে প্রতিষ্ঠান আছে বাংলাদেশে যে এক্স কে বলতেছে যে আপনার তো একটা কানাডায় একটা অফিস আছে, সেখানে আমি $50,000 ফেরত পাঠাই দিই। কেমন দেখেন, সে কিন্তু টাকাটা পাঠাইছে বাংলাদেশ থেকে কি কেনার জন্য, সিঙ্গাপুর থেকে কপার কেনার জন্য। এখন বাংলাদেশের সে ব্যবসায়ীকে বলতেছে আপনি তো কানাডায় একটা ব্যবসা আছে, আপনার কানাডার টাকাটা আমি পাঠাই দিই। তো কিন্তু সেখানে এক্স এর ম্যানেজার কিন্তু এল সেখানে রাজি হয়ে গেছে। রাজি হয়ে কি করছে, বিএনবি কিন্তু সেখানে কানাডায় কিন্তু টাকাটা পাঠাই দিচ্ছে, এবং এল কিন্তু সেটা গ্রহণ করছে। আবার কি করছে, পরবর্তী 15 দিনের মধ্যে সে কি করছে, এই কপার পাঠাই দিছে। সে আবার কি করছে, এক্স $1,00,000 বাংলাদেশি জামিনের মাধ্যমে পরিশোধ করছে, এবং সে কিন্তু সমগ্র লেনদেনের জিনিসটাই বিএফআই কে অভিহিত করেছে। এখন এখানে তার কি ফৌজদারি দায় আছে, কেউ কি বলতে পারবেন? কি অপরাধটা করছে সে? আচ্ছা, আমি আপনাদেরকে না পাচ্ছি, এখানে দেখেন প্রথমে যে সে $1,00,000 চুক্তি করলো, সে $50,000 কিন্তু পাঠাই দিছে। পাঠাই দিয়ে সেই টাকাটা আবার কোথায় নিছে, কানাডাতে নিছে। এই টাকা এটা সে করতে পারে না। পরবর্তীতে সে আবার $1,00,000 পাঠাইছে, $1,00,000 পাঠাইছে, তার মানে সে সর্বমোট $1,50,000 টাকা পাঠাই দিছে, কিন্তু $1,00,000 মূল্যের কপার আছে। সে টাকা পাঠাইছে কত, $1,50,000। তাহলে এই যে $50,000 সে কি করছে, টাকাটা পাচার করছে। এটাই বলতেছে মানি লন্ডারিং। আচ্ছা দেখেন স্যার এরপরে যদি 2 স্কয়ার 1 অনুযায়ী মানে অন্যায় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ভাই বললাম, ঠিক আছে, আপনি ধরতে পারছেন, ধন্যবাদ। এখন দেখেন আপনারা যদি আরেকটা উদাহরণ দেখি, সেটা হচ্ছে এই দেখেন মানি লন্ডারিং এফআইইউ এর ক্ষমতা এবং দায় দায়িত্ব আলোচনা করুন, যেটা মাত্র বললাম আমরা। এবং এখানে একটা জিনিস বলছে যে ফল তারা আমদানি করতে চাইছে, ফলটা আমদানি হয় নাই, পরবর্তীতে 200 কোটি টাকা ফল আমদানির চুক্তি করছে, 50 কোটি টাকা করছে, 150 কোটি টাকা ফেরত পাঠাইছে। সে কি করছে, যে ম্যানেজার 150 কোটি টাকার সে একটা ঢাকায় প্লট কিনে ফেলছে গুলশানে। এটা সে করতে পারে কিনা, সে এটা করতে পারে না। বুঝতে পারছেন, সে আসলে এই অপরাধটা সে মানি লন্ডারিং করছে, সে ঘুষ দুর্নীতি করেছে। এই কারণে সেটাকে কি বলছে, সেটা আসলে সম্পৃক্ত অপরাধের সংজ্ঞায় চলে আসছে। আচ্ছা, এবার কে জানি প্রশ্ন করছিলেন, উনি বলেন আপনি ভাই। স্যার আমার মানে প্রশ্ন না, মানে এমনিতে একটা জিজ্ঞাসা ছিল যে আপনি বলেন। সাজেশন হলো আর কি, যে আপনার যে ইসের ক্ষেত্রে প্রত্যেকটা স্পেশাল আইনের ক্ষেত্রে অনেক বেশি পেনাল্টিস, এবং পেনাল্টির সাথে যে মানে অর্থদণ্ড বিষয়টা, মানে এমনিতে ই তো আছেই, তার সাথে অর্থদণ্ড, মানে এগুলো আর কি স্যার, মানে মনে রাখা সবগুলো কি আসলে পেনাল্টি গুলো মনে রাখতে হবে, না ভিতরে যেগুলো বেশি প্রয়োগ হয় বা প্র্যাকটিক্যাল বেশি অ্যাপ্লিকেবল হয় সেগুলো মনে রাখলেই হবে? না, আপনি আসলে বাদ দিবেন কি,
হ্যাঁ, আমার কথা হচ্ছে আপনি বাদ দিলে কিন্তু কনফিউশন চলে আসবে আপনি, কেমন? তার চেয়ে বরং আইনটা কিন্তু একটা আসলে অঙ্কের মতো অনেকটা, একই সাথে গল্পের মতো। আপনি দেখবেন আইনে আইনে অঙ্কের মতো ম্যাথমেটিক্যাল মিল আছে, বুঝতে পারছেন? এই যে দেখেন মানি লন্ডারিং আইনে যেটা আমরা ব্যক্তি অপরাধ করলে আমরা বলতেছি 10 লাখ টাকা, সেটা যদি সত্তা করে সেটা 20 লাখ টাকা, তাহলে আপনি কি সেভাবে মনে রাখবেন? টেকনিক্যাল। সাকসেস ডিপেন্ড করে আসলে দুইটা জিনিসের উপর। হ্যাঁ, একটা হচ্ছে আপনি আসলে আপনার হার্ড ওয়ার্কিং আছে কিনা এবং আপনি টেকনিক্যাল কিনা। আপনি প্রচুর হার্ড ওয়ার্কিং করেন, 12 ঘন্টা 15 ঘন্টা পড়েন, কিন্তু আপনি টেকনিক্যাল না, পড়েই যাচ্ছেন, মনে রাখতে পারতেছেন, তাহলে কিন্তু আপনি সাকসেস পাবেন না। হ্যাঁ, অবশ্যই আল্লাহ সহায়তা লাগবে, কিন্তু সাকসেস পেতে হলে কিন্তু আপনাকে টেকনিক্যাল হতে হবে, কেমন? তাহলে আপনি কত রকম টেকনিক দিয়ে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে বিবেচ্য বিষয়। আমি কি বুঝতে পেরেছি ভাই? জি স্যার, বুঝতে পারছি স্যার। অনেক ক্ষেত্রে স্যার দেখা যায় 13 নম্বর সেকশন, আবার দেখা 3 লাখ টাকা, লাস্টে 3 এই 3 এভাবে এভাবে টেকনিক্যালি বুঝতে পারছি স্যার। এগুলো যখন আপনি রিভিশন দিবেন তখন আপনি অটোমেটিক মনে থাকবে, চিন্তার কিছু নেই। থ্যাংক ইউ স্যার। আমরা আমরা পার করে আসছি তো, আমি তো মানুষ, আপনিও তো মানুষ, পারবেন নাকি? ঠিক আছে, এই ছিল আজকে আমাদের ক্লাস। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।